আমন্ত্রণ সবাইকে সরাসরি আলোচনা কেমন বাংলাদেশে অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে পূর্বী জুয়েলার্স। দর্শক, মাগুরায় ৮ বছরের ছোট্ট শিশু ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পরিবারে, শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে, গণপরিবহনে, পাবলিক প্লেসে এবং সাইবার স্পেসে নানানভাবে প্রতিনিয়ত শারীরিক সহিংসতা, মানসিক নির্যাতন এবং যৌন হেনস্থার শিকার হচ্ছেন নারীরা। গত ৮ আগস্ট আন্তর্জাতিক নারী দিবসের দিন গাজীপুরের শ্রীপুরে, চট্টগ্রামে, মুন্সিগঞ্জ এবং পটুয়াখালীতে ধর্ষণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী হেনস্থার শিকার হয়েছেন খোদ নিজের ক্যাম্পাসে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও পরে বীরের বেশে মুক্তিও দেওয়া হয়েছে তাকে। পুলিশের তথ্য বলছে, গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ধর্ষণের মামলা হয়েছে ৪,৩32টি। ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ জানিয়ে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় জরুরি সেবা 999-এ কল এসেছে ৩৪৮টি। ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের মোট মামলা হয়েছে ১৭,৫৭১টি। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসেবে ২০২০-২০২৪ সাল পর্যন্ত গত ৫ বছরে ৬,৩০৫ জন ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ৩,৪৭১ জনের বয়স ১৮ বছরের নিচে, যা মোট ঘটনার ৫৫%-এরও বেশি। এমন অব্যাহতভাবে একের পর এক ধর্ষণ ও নারীর প্রতি নৃশংসতার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে সারা দেশ। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে। শিক্ষার্থীদের পাশাপাশি বিক্ষোভ ও প্রতিবাদে নেমেছেন শিক্ষক, অভিভাবক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। অন্তর্বর্তী সরকারও ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে। ধর্ষণের মামলা দ্রুততম সময় নিষ্পত্তি করতে চিহ্নিত প্রতিবন্ধকতাগুলো দূর করার চেষ্টাও করছে। তবে প্রশ্ন হচ্ছে, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান, ২৪-এর বিপ্লবে যেখানে প্রথম সারিতে ছিলেন নারীরা, সে দেশে নারী কেন ভুগছে এমন নিরাপত্তাহীনতায়? ঠিক এই প্রশ্নটি সামনে রেখে দর্শক আজ আমাদের আলোচনার বিষয় নারীর নিরাপদ বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নিরুফা চৌধুরী মনি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক অর্পিতা সামাদেব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইদ আবদুল্লাহ। অনলাইনে যুক্ত আছেন ওআইসির হিউম্যান রাইটস কমিশনের কমিশনার, আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক শিপা হাফিজা এবং বিশ্লেষক ও কলামিস্ট শরীফুল হাসান। দর্শক, আপনিও চাইলে আলোচনা অংশ নিতে পারেন, আপনার মতামত, চিন্তা তুলে ধরতে পারেন, করতে পারেন প্রশ্ন। এই জন্য ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। অধ্যাপক ডক্টর রেজওয়ানা, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। সাম্প্রতিক সময় ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আপনার বিশ্লেষণ কি? কেন একের পর এক এরকম ঘটনা ঘটছে? আপনাকে ধন্যবাদ। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে এই ইস্যুটি যে আরটিভির মনোযোগ আকর্ষণ করেছে সেটিও একটা বিষয়। কারণ হচ্ছে, দেখুন, এটা সাম্প্রতিক সময়ের ব্যাপারটাকে যদি আপনি ভাবেন, তাহলে আমার মনে হয় ব্যাপারগুলো সাম্প্রতিক কালের না। এই ব্যাপারগুলো একটা কন্টিনিউশন, একটা প্রসেসের ব্যাপার। এটা এমন না যে অল অফ এ সাডেন নারীর প্রতি সহিংসতা হয়েছে। আপনি ক্রনোলজিক্যালি যদি দেখেন, সেই ইয়াসমিন হত্যা থেকে শুরু করে আপনার এরকম অনেকগুলো বড় বড় ঘটনা কিন্তু আমাদের সোসাইটিতে ঘটেছে, যেটা নিয়ে আমরা একটা আন্দোলনের মধ্যে দিয়ে গিয়েছি এবং একটা ফেসে এসে পৌঁছেছি। কিন্তু আনফর্চুনেটলি এবারের যে ঘটনাটা আছে, সেই ঘটনাটা একের পর এক কন্টিনিউয়াসলি একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, তার কিন্তু একটা রিপারকেশন হচ্ছে এই সাম্প্রতিক সময়ের ঘটনা। এটা হচ্ছে আমার প্রথম অবস্থান। দ্বিতীয় যে ব্যাপারটা হয়েছে, যে এখানে আপনার নারীর প্রতি সহিংসতার ব্যাপারটা কিন্তু ধর্ষণের কাছে কেন গেছে? কারণ আপনি খেয়াল করে দেখবেন, যখন এই ইন্টারিম গভর্নমেন্ট আপনার দায়িত্ব নেওয়ার পরবর্তীতে প্রথম ফেসে সে একটা কাজ করলো। আপনি জানেন যে বাংলাদেশের ফেসে, বাংলাদেশের আইনে, কার্ডে আপনার যৌন যিনি শ্রমিক আছেন, আমি শব্দটা খুব সচেতনভাবে ব্যবহার করছি, যৌন শ্রমিক, সেই যৌন শ্রমিককে আপনার সোশ্যাল মিডিয়াতে দেখা গেল যে একজন লাঠি দিয়ে পেটাচ্ছে। আইনগতভাবে এটা কোনো মানে তিনি কোনো অন্যায় করেননি। অন্যায়টা কে করেছে? অন্যায় করেছে যে তাকে লাঠি দিয়ে পিটিয়েছে সে। কিন্তু আনফর্চুনেটলি সেটাই বিষয়ে নিয়ে কোনো ধরনের কোনো মাথা ব্যথা,
কোনো পদক্ষেপ তুলতে দেখা যায়নি গেল। আচ্ছা, এরপরে আপনি খেয়াল করে দেখেন যেই মেয়েগুলো, আমি ভেরি রেসপেক্টফুলি বলতেই চাই যে এই 24-এর গণ অভ্যুত্থানে পুরা আপনার মেয়েদের ছাড়া, মেয়েদের পার্টিসিপেশন ছাড়া ইট উইল বি ভেরি হার্ড অ্যান্ড ডিফিকাল্ট, এটা পসিবলই ছিল না। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যখন এই ইন্টিম গভর্নমেন্ট আসলো, এই যেখানে আমার অনেক পরিচিত মুখও আছে যারা ওই আন্দোলনের সাথে যুক্ত, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তখন এই আন্দোলনকারী মেয়েদেরকে নিয়ে নানা ধরনের সাইবার বুলিং হয়েছে, স্লাট শেমিং হয়েছে, এবং সেক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি গেল। এরপরে আপনি আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে, আপনার একজনের যে বক্তব্য আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সে নিজেই বলছে এই যে একের পর ক্রোনোলজিক্যালি, আজকে আমি দেখলাম যে মোহাম্মদপুরের ঘটনাতে রিঙ্কুকে গ্রেফতার করা হয়েছে, কেন এটা আজকে হলো? তাহলে আপোসনামাটা কেন হলো? তাহলে কেন ওই সময় আপনি নানাবিধ কথা বলে মানুষের কাছে এই বৈধতা অর্জন করার চেষ্টা করলেন যে অমুকে ধূমপান করতে পারে আর তমুকে ধূমপান করতে পারে না? গল্পটা তো সেখানে, আলাপটা না। আলাপটা আপনি 7ই মার্চের ভাষণ দিচ্ছেন হাতের মধ্যে পাইপ নিয়ে, আপনি দিনের পর দিন গান করেছেন, সিনেমা করেছেন, সকল জায়গায় জেমস বন্ড দেখেন, সেখানে ছেলেরা বসে বসে ধূমপান করে, সে সকল বিষয় নিয়ে কোনো সমস্যা হয় না। কিন্তু নারীর ক্ষেত্রে সমস্যাগুলো কেন হয়েছে? তার কারণ হচ্ছে আপনি সোসাইটির একটি নর্মেটিভ নর্মকে এবং একটি পপুলিস্ট চর্চাকে, আরও সুস্পষ্ট করে বলতে গেলে কোড অ্যান্ড কোড, কোনো একটি জনগোষ্ঠী যেভাবে নারীকে গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়, তাদেরকে খুশি করার প্রকল্পে আপনি অনেক বেশি সচেতন, রাদার দেন আপনি অন্যায়কে অন্যায় বলার ক্ষেত্রে আপনার অবস্থান ছিল না। আজকে যখন আমরা আন্দোলন করছে, যখন ফুসে উঠেছে, তখন আসছে আসিয়ার কেসে। আমি পরবর্তীতে যদি হয় সেটা নিয়েও আমি আপনাকে বলবো, আসিয়া নারী না শুধু, কিন্তু সে কিন্তু শিশু। আমরা একটা বড় মিস্টেক করছি এখানে, তাকে আপনি নারী বলে ব্যাপারটা করছেন, সেখানে ব্যাপারটা নারী না, সে কিন্তু শিশু। শিশুর প্রতি যে অমানবিক সহিংসতা এবং ধর্ষণের মতো ঘটনা এবং সেটি নিয়ে যেই আলাপচারিতা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে, কেন হাইকোর্টকে পর্যন্ত যাওয়া দরকার ছিল? এই পুরা প্রসঙ্গগুলা একটা অন্যের সাথে যুক্ত, এবং মূল প্রবলেম হচ্ছে যে কথা আছে না, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আপনি মব সংস্কৃতির লালন কর্তা হবেন, মব সংস্কৃতির উপরে ভর করে ক্ষমতার চর্চা করবেন, সেক্ষেত্রে নারী কি পুরুষ কি, আমরা কেউই নিরাপদ না। জি, ধন্যবাদ আপনাকে সাইয়েদ আব্দুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হেনস্থাকারী মোটামুটি বিলের বেশি জামিন পেয়ে গেল, আবার হেনস্থার শিকার শিক্ষার্থীকে প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে। দিনাজপুরে 5 বছর শিশুকে ধর্ষণকারী দীর্ঘদিনের হাজতবাসের অজুহাতে তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো অনিবার্য পরিণতি নিয়ে আপনার বিশ্লেষক আমরা শুনতেছি। ধন্যবাদ। খুবই চমৎকার এবং তাৎপর্যপূর্ণ একটা আলোচনাটা শুরু করেছেন। আমি কথা শুনছিলাম, খুবই চমৎকার কিছু পয়েন্ট এসেছে। আপনার আলোচনার 2টা উদাহরণ দিলেন, তো এই উদাহরণটাকে আমি আরেকটু বিস্তৃত করে ফেলি আরেকটা উদাহরণের মাধ্যমে। এই মার্চ মাসেরই ঘটনা, মার্চ মাসের 6 তারিখের ঘটনা। লক্ষ্মীপুরের রামগতি একটা বাচ্চা কিশোরী মেয়ে, কিশোরী মানে সে কিন্তু নারী হিসাবে আমি নিচ্ছি না, একটু আগে বয়সের যে ব্যাপারটা বলছেন, আইনগতভাবে 18 বছরের নিচে যারা আছে তারা প্রত্যেকেই শিশু। তো রামগতিতে যে ঘটনা ঘটলো, মেয়েটা নিপীড়নের শিকার হলো, কোট আনকোট ধর্ষণের শিকার হয়েছে, এবং তার পরের দিন এটা একটা সালিশে চলে গেল। সালিশে বসার পরে ওই মেয়েটাকে স্লাট শেমিং করা হলো এবং মেয়েটা আলটিমেটলি আত্মহত্যা করলো। খেয়াল করে দেখেন এই জায়গায় মনস্তত্ত্ব কোনটা কাজ করেছে। যে প্রবলেমের কথাটা আপনি বলার চেষ্টা করছিলেন, ওইটাকে এই উদাহরণের মাধ্যমে খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা যায়। অপরাধ ঘটলো, ঘটার পরে যারা সালিশে বসেছিল তারা আসলে কি করতে চাচ্ছিল? তারা মূলত নারীদেরই আবার চরিত্র হননের কাজটা করছিল। এর ফলে যেটা হলো, একটা কিশোরীকে জীবনটাকে বিপন্ন করে প্রমাণ করে দেওয়া হলো যে এখনো এই ধরনের সালিশ এবং বিভিন্ন জায়গায় অপরাধের যে মাত্রাটা তার বিচার না করে অন্যান্য ব্যাপারগুলো নিয়ে কথা বলা হয়। এখন প্রশ্ন আসতে পারে যে আইনগত কথা যেহেতু একটু বলেছেন, যে আইনের ফাঁক গলে বের হয়ে যায় কিনা। বিং এ স্টুডেন্ট অফ ল, আমি যেটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনের আপনি অনেক সুন্দর 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 আইন করতে পারেন। আইন উপদেষ্টা কালকে বলেছেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যেসব প্রভিশন আছে ওইগুলো একটু চেঞ্জ করার জন্য কথাটা বলছেন। যেমন 180 দিনের প্রভিশনটাকে উনি কমিয়ে 90 দিনের কথা বলছেন, তারপরে 1 মাসের তদন্তের কথাটাকে উনি 15 দিনের ভেতরে নিয়ে আসতে চাচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে যেটা হতো, আগের নারী ও শিশু নির্যাতন দমন আইনের বেসিসে
আপনি যখন একটা তদন্ত কর্মকর্তা যখন তদন্ত করতে থাকবে 1 মাস পরে স্যাটিসফ্যাক্টরি না হলে তাকে কিন্তু বদলিয়ে দেওয়ার বিধানটা ছিল, সেটাও তুলে দেওয়া বলা হচ্ছে যে উনিই তদন্তটা করবে। আবার 180 দিনের ভেতরে যদি ওই তদন্ত শেষ না করতে পারতো তাহলে অভিযুক্ত যে ব্যক্তি তাকে জামিন থেকে ছাড়িয়ে দেওয়ার যে প্রভিশনটা ছিল সেটাও তুলে দেওয়ার ব্যাপার হচ্ছে। এই কথাগুলো শুনলে মনে হতে পারে আইন বোধহয় খুবই কড়া হয়ে যাচ্ছে। আসলে পৃথিবীতে এমন ভুরি 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 আইন আছে যেগুলো অনেক কঠিন, দেখলে মনে হয় এর থেকে বোধ হয় যে অপরাধীর নিস্তার পাওয়ার কোনো জায়গাটা নাই, কিন্তু ছাড়া পেয়ে যায়। তার কারণটা হলো ইমপ্লিমেন্টেশন কিভাবে হচ্ছে সেটার দিকে যদি নজর না দেওয়া যায়, আপনি অনেক তাত্ত্বিক কথাবার্তা বলতে পারেন, সেটার প্র্যাকটিক্যালিটি খুবই হরিবল। এই জন্য দেখবেন রেপের যে অ্যালিগেশন যেগুলো ওঠে সেইগুলোর বিচার প্রক্রিয়া আলটিমেটলি যে লেভেলে চলে যায় সেটা খুবই হরিবল। আমি বলছি না যে সবগুলো একদম সলিড মামলা হয়, ইয়েস এর ভিতরে কিছু ভুয়া মামলাও হয়, এবং এই ভুয়া মামলাগুলো আলটিমেটলি কি হয়, যারা অরিজিনাল ভিকটিম তাদের দাবিটা যখন ক্লেইম করে তখন আরও অনেকেই উল্টাপাল্টা কথা বলার সুযোগটা পায়। সেটা ভিন্ন আলোচনায়, এই আলোচনার সাথে সংশ্লিষ্ট না। কিন্তু একটা ব্যাপার তো বলতেই হবে, বিগত 2 মাসের যদি আমরা পর্যালোচনা করি, এই ধর্ষণের ব্যাপারটা শিশু এবং নারী এই ব্যাপারটা টোটালি আনপ্রোটেক্টেড ছিল, আনঅ্যাড্রেসড ছিল। এই কথাটা খুব সচেতনভাবে আমি ইউজ করছি। তার কারণ হলো দেখেন কোথাও সমস্যা আছে, সেটা যদি সমাধানের ইচ্ছা থাকে তার প্রথম পদক্ষেপ হলো সমস্যা যা আছে এটা স্বীকার করে নেওয়া। কিন্তু অনেক ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে সমস্যা যে অনেক জায়গায় ঘটছে, অনেকে এটা স্বীকার করতে চাচ্ছে না। অতীতেও দেখা যেত সরকারের অনেক স্থাবক থাকতো, তারা সবসময় স্তুতিবাক্য পাঠ করতো। বর্তমানেও আমার কাছে মনে হয় এইটার ভেতরেও যখন নানা জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যখন ফল করছে, কথা বলতে গেলে কেউ না কেউ ডিফেন্ড করার জন্য দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু কোনো অবস্থাতেই নারী ও শিশুর পর যে নিপীড়ন, এটা ডিফেন্ড করার মতো না। সেটা 1 জন হলেও না, 100 জন হলেও না, 1000 জন হলেও না। বর্তমান সময়ে দেখবেন নারী দিবস উপলক্ষে অনেক চমৎকার চমৎকার আমি বয়ান শুনলাম, কিন্তু সবচেয়ে যেটা বড় কথা, চমৎকারভাবে একটু আলোচনায় টেনেছেন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এত যে কথাবার্তা হয়, আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আন্দোলন সফল হওয়ার অন্যতম যারা কারিগর ছিল, একদম মানে ফ্রন্ট লাইনে যারা ভূমিকা রেখেছে, নারীরা যদি এইভাবে ভূমিকাটা না রাখতো এই আন্দোলন সাকসেসফুল এভাবে হতো না। এই বিষয়টি নিয়ে আমি অর্পিতা দেব আপনার কাছে আসতে চাই যে নারীদের বিপুল অংশগ্রহণে শেখ হাসিনার মতো স্বৈরশাসকেরও পতন হয়ে গেল। নতুন বাংলাদেশে সেই নারীদের কেন এমন নিরাপত্তাহীনতায়, এমন বুলিংয়ের শিকার হতে হচ্ছে, কেন ভুগতে হচ্ছে তাদের? শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি চলমান যে নারীদের প্রতি সহিংসতার ঘটনা ঘটছে সেটা নিয়ে এত চমৎকার একটি আলোচনার জন্য। আমি মনে করি বেশ কিছু কারণ আছে। দেখেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেখবেন যে সম্মুখ সারিতে নারীরা ছিল। অনেক সময় এরকম হয়েছে যে আন্দোলনে আমাদের যারা ভাইরা আছেন তারা হয়তো যেতে পারছেন না, তাদেরকে একজন নারী সামনে থেকে এগিয়ে গিয়ে তাদেরকে রক্ষা করেছেন। তাদেরকে যেমন টুম্পার কথা যদি বলি, তিনি হলো গিয়ে প্রিজন ভ্যানটা যখন ছিল ভ্যানটাকে আটকিয়ে দিচ্ছিলেন যে না, তাকে নিয়ে যেতে দিবেন না। কিন্তু তারপরে আমরা কিন্তু নারীদের অবস্থার কোনো উন্নতি দেখছি না। একটার পর একটা ঘটনা যেন ঘটেই যাচ্ছে। লালমাটিয়ার ঘটনাটা ঘটলো, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে অন্য নিয়ে একটা ঘটনা ঘটলো, এরপর আমরা তো ধর্ষণের ঘটনাগুলো দেখছি। আমি মনে করি আমাদের সমাজের যে মানসিকতাটা আছে, আমাদের সমাজ কখনোই নারী বান্ধব না। আপনি দেখবেন যে গালিগুলা দেয়া হয়, সেই গালিগুলাও হলো গিয়ে মা নিয়ে, মেয়ে নিয়ে, মানে আমাদের সমাজে কেমন জানি একটা মেয়েদেরকে হীন করে দেখার একটা চেষ্টা আছে। সবসময় সব কিছুতে মেয়েদেরকে লাঞ্ছিত করা, এবং হলো গিয়ে মেয়েদের সাথে যখন কোনো একটা ঘটনা ঘটে, দেখা যায় যে ঘটনাটা ঘটিয়েছে ধর্ষক, যাকে নিয়ে কথা বলার বা চর্চা বেশি হওয়ার দরকার ছিল, শুরু হয়ে যায় মেয়েটিকে নিয়ে কথা বলা। আচ্ছা, তার পোশাক কেমন ছিল, সে কেমন করে চলাফেরা করছে, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন একটা মেয়ে একটু বোল্ড স্টেটমেন্ট দিয়েছে বা সে একটু কথাবার্তা বেশি বলছে, তারপরে আমরা তার চরিত্র নিয়ে টানাটানিতে চলে যাই। সে কখন কার সাথে ছবি তুলেছিল, সে কোন জামা পরেছিল, সে কার সাথে হাঁটলো, সেই জিনিসগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে বুলি করা হয়, বিভিন্ন ধরনের কথাবার্তা শোনানো হয়। তো এই মানসিকতাটা তো আমরা অনেক দিন থেকেই পোষণ করছি। এই মানসিকতার কারণেই হলো গিয়ে একটা মানে ভাবটা এরকম চলে এসেছে যে আচ্ছা কিছু হবে না, আমরা যদি হলো গিয়ে মেয়েদের সাথে কোনো অন্যায় করে অত্যাচার করি কিছু হবে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে যে ঘটনাটা ঘটলো, এরপরে যখন যে তাকে অবমাননা করলো, যে ইফটিজিং করলো, তাকেই হলো গিয়ে একটা দল গিয়ে কি করলো, তাকে হলো গিয়ে থানা থেকে বের করে নিয়ে আসলো, তাকে হলো গিয়ে পাগড়ি পরিয়ে গলায় মালা পরিয়ে তারপরে তার বুকে কোরআন তুলে দিয়ে তাকে বের করে নিয়ে আসা হলো। আমি যতটুকু দেখেছি
অনেক যারা আলেম সমাজের মানুষজন আছেন, ইসলামিক স্কলার আছেন, তারাও কিন্তু এই ঘটনাটার তীব্র নিন্দা জানিয়েছেন যে কিভাবে সে তাকে হলো গিয়ে মানে কোরআনের মতো একটা জিনিস তার বুকে হলো গিয়ে ধরিয়ে দেওয়া হয়। তাহলে আমরা কি আসলে সমাজে মেসেজটা কি দিচ্ছি যে ঠিক আছে ইফটিজিং করা হলো গিয়ে ওকে, কিন্তু এই মেসেজগুলো পেতে পেতেই হলো গিয়ে আমি মনে করি যে সমাজে ধর্ষণের ঘটনাগুলো এত বেড়ে গেছে। যদি আমরা শাস্তিটার হলো গিয়ে এই শাস্তির শুধু প্রণয়ন না করে সেটার যদি প্রয়োগ সঠিকভাবে করতে পারি, তাহলে হয়তো মেয়েরা নিরাপত্তা যেটা আমরা বলছি, আমরা সত্যিই নিরাপদভাবে রাস্তায় হাঁটতে পারবো। ধন্যবাদ আপনাকে। নীলোফার চৌধুরী, নারীদের ক্ষমতায়নে রাজনৈতিক প্রতিশ্রুতি আছে, তারপরেও নারীরা কেন এত ক্ষমতাহীন? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। আসলে নারী কেন এত ক্ষমতাহীন, সত্যি দুঃখজনক এই জায়গাটায়। কারণ নারীকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে এটা শব্দগত, তত্ত্বগত না। আপনি কি প্রধানমন্ত্রী বলেন আর কি একদম কাজের যে মানুষটা বাসায় মেড করে, আমাদের বুয়াই বলি, ঠিকা বুয়া, ছোটা বুয়া, বাঁধা বুয়া, সে তাদেরই বলেন, প্রবলেমটা কিন্তু প্রায় একই রকমের, শুধু একটু ভাষাগত প্রবলেম, ভাষাগত জিনিসটা। তো এই জায়গাটায় আমি মনে করব যে মাইন্ডসেটটা যে পর্যন্ত পুরুষের মাইন্ডসেটের চেঞ্জ না হবে এবং আইনের অনুশাসন যে পর্যন্ত সত্যিকার অর্থে যেই এটা আইন অবমাননা করুক তাকেই যদি শাস্তি দেওয়া হয়, তাহলে একমাত্র এখান থেকে আমাদের উচ্চারণটা সম্ভব। এই জায়গাটায় এখানে অনেক গাফিলতি আছে, বিচারহীনতা। ওই যে কথাটা বললো যে রেপ করা যে পুরুষটা জেল খাটলো 8-10 বছর, তার যাবজ্জীবন কারাদণ্ড হলো, তারপরে এই রাষ্ট্রের চেঞ্জের সময় এই আগস্টের বিপ্লবের পরে সবাই বেরিয়ে গেল। এই যে বেরিয়ে যাওয়াটা, প্রতিবেশী যখন ধর্ষক হয় তখন সে যখন চোখের উপর দিয়ে বেরিয়ে যেয়ে আস্ফালন করে, তখন কিন্তু এই আইনটাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়। এই জায়গাগুলো আমরা সন্ত্রাসী অনেক মানে এরকম এই সুযোগে সবাই বেরিয়ে গেছে। তো এই যে সরকার, তারপরে সরকারটা আসলো, আপনি খেয়াল করেন 71-এ আমাদের মা বোনদের অনেক সম্ভ্রম হারিয়েছে, তার বিনিময়ে আমরা কি পেয়েছি? কিছু একটা পেয়েছি। আমরা অনেক যুদ্ধ শিশু পেয়েছি, কিন্তু আমরা একটা দেশও পেয়েছি। কিন্তু এখন যা হচ্ছে, এই যে ক্রনোলজিক্যালি যে প্রতিটা সরকারের সময় প্রতিটা ক্ষেত্রে এই যে নারীদেরকে অবমাননা করা হচ্ছে, আপনার ফুটবল খেলা বন্ধ করলো, তখন যদি সরকার অ্যালার্ট হতো, তাহলে এরপরে কিন্তু এই যে ডোমেস্টিক ভায়োলেন্সগুলো যে হচ্ছে, এটা কিন্তু ওইভাবে সাহস পেত না। প্রত্যেকটা এলাকায় কিন্তু চায়ের স্টলগুলোতে এই ধরনের কথা হয়, কারণ টেলিভিশনগুলোতে আপনারা আবার দেখান, আবার স্কলে দেন, সারাদিন চলতে থাকে। ওটা দেখে যারা চা খায়, যারা তাদের মধ্যেই কিন্তু ধর্ষক থাকে। এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের একটা মেয়েকে, আসিয়াকে কি পরিমাণ, আমি তাকে দেখতে গিয়েছিলাম, এটা ভাষার অযোগ্য। একটা বাচ্চাকে এইভাবে কষ্ট কেউ দিতে পারে, এটা কতটা বিকৃত রুচি সম্পন্নের হলে এটা হয়। এবং এই বিকৃততাটা কি একদিনে হয়েছে? একদিনে হয় নাই। এটা আমরা কি বলি, আমরা কিছু বক্তৃতা বলি, বক্তৃতার পরে ভুলে যাই। আমরা নারী দিবস নিয়ে, যে আপনি যেমন ডেকেছেন, 2 দিন আগে নারী দিবস গিয়েছে, ওই 365 দিনের একদিন আমাদের, বাকি 364 দিন আমি কিন্তু সংখ্যালঘিষ্ঠ দিয়ে কোনো আমি করি না, আমি জানি RTV সবসময় এটা করে, কিন্তু তবুও আমি বলছি 365 দিনটাই তো আমাদের হওয়ার কথা। কারণ আমরা না রান্না করলে, আমরা না সংসার চালালে, যদি আপনাদের না চলে, বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি বিদেশের প্রেক্ষাপটে বলছি না, তাহলে আমাদের সমস্যাটা কেন পুরুষদের সমস্যাটা হয় না? এখানে যদি প্রথম দিন এই 7 মাসে যত রেপ হয়েছে, যত শ্লীলতাহানি হয়েছে, যত নারী আপনার অপমানের শিকার হয়েছে কক্সবাজারে, আপনার মনে পড়ে সরকার আসার পরে কক্সবাজারে যে মেয়েদেরকে কোনো একটা সংগঠন থেকে তাদেরকে থ্রেট দেওয়া হলো, ওখানে তারা এইভাবে যাচ্ছে কেন, হাঁটছে কেন, যেটা আপনার আমি বলবো যে যৌনকর্মী হোক, যেটাই হোক না কেন, এটাও তো সমাজের জন্য দরকার আছে। কিন্তু তাকে তো তার মনের অজান্তে, তার সম্পূর্ণরূপে তার আপনার বিবেকের বাইরে তার সাথে কোনো কিছু করার কোনো রকমভাবে এটা কোনো আইন এটাকে অ্যালাউ করে না, কোনো ধর্ম এটাকে অ্যালাউ করে না। তাহলে আপনার পুরুষরা তারপরেও এইখানে কেন এত এফেক্ট হয়? আমি সব পুরুষকে বলছি না, যারা এই বিকৃত রুচি সম্পন্ন, তাদেরকে যদি সঠিকভাবে শাস্তি দেওয়া যেত, যে কথাটা আপনি উঠিয়েছিলেন বোধহয়,
যে অ্যাসিড নিয়ে যে কথাগুলো যে কাজগুলো হয়েছে তখন আমরা ছোট ছিলাম, অ্যাসিডকে কিন্তু একটা আয়ত্তে আনা গিয়েছে। এটি কিন্তু শুধুমাত্র আইনের শাসনটা কায়েম হয়েছিল বলেই। তো আইনের শাসন যদি কায়েম না হয়, বড় বড় সুন্দর সুন্দর ডিগ্রি নিয়ে সুন্দর সুন্দর বুলি আওলাদে কোনো লাভ নাই। এইখানে এই জায়গাটায় করতে হবে মাইট ইজ রাইট, এই জায়গাটা আইনের মাধ্যমে। আমি শুধু জোর যেখানে ওইটা না, আপনার এদেরকে জনসমক্ষে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। আপনি 6 মাস 8 মাস যেই হোক অপরাধী, তার জন্য কোনো অ্যাডভোকেট দাঁড়াবে না, তার জন্য কোনো পুলিশ তাকে কোনো হেল্প করবে না, তার জন্য কোনো তার বাবা মা তাকে সহযোগিতা করবে না। যদি এমন হয়, আপনি দেখবেন অটো এটা নিয়ন্ত্রণের মধ্যে আসছে। আপনি দেখেন উন্নত দেশগুলোতে এটার রেশিও কম কেন? কারণ ওখানে আইনের অনুশাসন আছে। ওখানে এটা করলে তার অন্য কথা আমি বাদ দিই, আমি যদি মিডিল ইস্টও ধরি, এখানে চরমভাবে আইনের অনুশাসন আছে, যে কারণে ডোমেস্টিক কিছু হলেও বাইরে প্রকাশ হয় না। যদি বাইরে প্রকাশ হয়, হয় তার গলা কাটা যায়, না হয় তাকে পাথর ছুঁড়ে মারা হয়, না হয় তার হাত কাটা যায়, বা এরকম শাস্তির বিধান আছে। আপনি শাস্তির বিধানগুলোকে যদি খেলো বানিয়ে দেন, তাহলে এরকম হতেই থাকবে। এই হতে থাকার জন্য আমরা একটা আসিয়া সমস্যায় পড়বে, একটা রত্না সমস্যায় পড়বে, একটা রহিমা সমস্যায় পড়বে, আমরা কয়েকদিন আন্দোলন করব, তারপরে আন্দোলন থেমে যাবে। ওটার হয়তো বা 10টার পরে একটার বিচার একটু দেখা গেল, একটুখানি করলো, থেমে গেল, তারপরে আবার 2 বছর পরে 8 বছর পরে সে বের হয়ে গেল। তো এইটা তো কোনো আনসার হতে পারে না বাংলাদেশের প্রেক্ষাপটে। এবং এই বর্তমান সরকারে প্রথমে 1-2 মাস দেখেন, আগস্টে ক্ষমতা গ্রহণ করার পরে 1-2 মাস কিন্তু এত ছিল না বিস্তার লাভটা। এই সহিংসতাটা, এই যে নোংরাম ও সহিংসতাটা এতটা বেড়েছে, এটা আইনহীনতার জন্য, আইন প্রয়োগহীনতার জন্য, নট আইনহীনতা। এই আইনের প্রয়োগ তারা করছে না এবং একটা সুযোগটা নিচ্ছে। জি, ধন্যবাদ আপনার কাছে। পরে আমি আবার আসবো। শরীফুল হাসান, জনাব শরীফুল হাসান, নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি কি বাংলাদেশের চরিত্র, নাকি নেতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষগুলো বিচ্ছিন্ন জনগোষ্ঠী বা ব্যক্তি? না, ধন্যবাদ। আপনার অনুষ্ঠানের নাম হচ্ছে কেমন বাংলাদেশ চাই। 2025 সালে এসে আমাদের কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে কথা বলতে হচ্ছে আমাদের এমন বিষয় নিয়ে, আমাদের শিশু কিশোরী নারীরা কি বিমর্ষ অবস্থায় মানে হাসপাতালে কাটাচ্ছে। আমার মাঝে মাঝে মনে হয় পুরো বাংলাদেশটাই তো বোধহয় এইভাবে নিপীড়িত হচ্ছে। দেখেন, এদেশের গত 54 বছরে এমন কোন সরকার আমল নাই যে আমলে ধর্ষণ নিপীড়নের ঘটনা ঘটেনি, তা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু কোন সরকারের আমলে রাষ্ট্রীয়ভাবে বোধহয় এরকম বার্তা দেওয়া হয়নি যে যারা ধর্ষক নিপীড়ক তারা বীর, আর যারা ধর্ষিত তার কোনো বিচার পাবে না। এমন দিন বোধহয় কখনো আসেনি প্রকাশ্যে আপনি নারীদেরকে এইভাবে নিপীড়ন করবেন মাসের পর মাস এবং সরকার নির্বিকার থাকবে। কোনো রাজনৈতিক সরকার আমল অতীত কখনো কোনোদিন এইরকম আচরণটা আমি দেখিনি। কিন্তু আপনি বাংলাদেশে দেখবেন যে ধরনের আলোচনা, আপনি মাহারাম ছাড়া বের হলে ধর্ষণ করা যাবে, আপনি নারীর পোশাক নিয়ে মানে আপনি যদি দেখেন এই আচরণগুলো কোন কোন দেশে হয় পৃথিবীর, তাহলে আপনি বুঝে যাবেন কি ভয়ানক পরিস্থিতির ঘটনার মধ্যে ঘটছে। আমাদের মুক্তিযুদ্ধ বলেন, 90-এর আন্দোলন বলেন, সর্বশেষ জুলাই আগস্ট বলেন, আমরা বলছি যে নারীরা সবসময় সামনে ছিল, অবশ্যই ছিল। কিন্তু নারীরা যদি সামনে নাও থাকতো তাহলে কি আপনি নিপীড়ন করতে পারতেন? এটা তো জাস্টিফাই করার কিছু নাই। আপনি প্রকাশ্যে দিনের বেলা এদেশের বাংলা মোটর থেকে শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন একটা মেয়ে হেঁটে যাবে, প্রকাশ্যে দিনের বেলা স্বস্তি নিয়ে হেঁটে যেতে পারবে না। এরকম একটা দেশে 94% নারী গণপরিবহনে নিপীড়নের শিকার হয়। বাল্যবিবাহ বাংলাদেশ এশিয়ার মধ্যে প্রথম। এইরকম একটা জায়গা আপনি দেখেন, আমাদের সরকার প্রধান তিনি বলছেন যে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। আমার ভীষণ হাসি পায়, ভীষণ দুঃখ লাগে একটা দেশের সরকার প্রধান উদ্বেগ প্রকাশ করে। তার তো কাজ উদ্বেগ প্রকাশ করে না, উদ্বেগ প্রকাশ করবে নাগরিকরা, উদ্বেগ প্রকাশ করবে এনজিওরা। তিনি সরকার প্রধান, তিনি ব্যবস্থা নেবেন। কিন্তু আপনি দেখেন দিনের পর দিন এই অন্তর্বর্তী সরকার আসার পর নিপীড়নকারীরা যেই বার্তাটা দেওয়ার চেষ্টা করছে, তারাই শক্তিশালী, তারা নারীকে যখন তখন নিপীড়ন করতে পারে, প্রশ্ন করতে পারে, এবং রাষ্ট্র কিন্তু তাদের পক্ষেই যেন আছে সেটা মনে হয়। আমি মনে করি বাংলাদেশের জন্য সেটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। আর আপনি 8 বছরের শিশু বলছেন, এদেশে 2.5 বছরের বাচ্চাও মানে ধর্ষণের শিকার হয়েছে, 70 বছরের বৃদ্ধ বা প্রতিবন্ধী কেউ রেহাই পায়নি। এবং আপনি আলোচনাটা ডাইভার্ট করবেন, যে মেয়েটা আছে, আমি নাম বলছি না কারণ নাম বলা ঠিক না, সেই মেয়েটি বেঁচে আছে, চোখের পাতা নড়াচ্ছে, এগুলো আপনি আগামী কয়েকদিনের খবর দেখবেন। মানে কোনোভাবে বেঁচে গেলেই মানে মোটামুটি আমরা বেঁচে গেলাম। কিন্তু এই যে জবাবদিহিতা, আমাদের জবাবদিহিতা তো নেই। এবং আপনি যদি দেখেন
রাজনৈতিক সরকারের অনেক সংকট থাকতে পারে, বাংলাদেশের অতীতের কোনো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার এরকম দুর্বল আচরণ আমরা দেখিনি। আপনি শাহাবুদ্দিন বলেন, ফখরুদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বডি ল্যাঙ্গুয়েজ থেকে কঠিন, সেই সময় আইনের শাসন থাকে ভয়ঙ্কর রকমের ভালো। আপনি দেখবেন এই দেশে গত 8 মাস ধরে যা হচ্ছে, আমরা যেন একটা ভয়ঙ্কর ভালো স্বপ্ন থেকে আমরা যেন একটা ভয়ঙ্কর হতাশার দিকে যাচ্ছি। এবং আমি মনে করি প্রতিটি ধর্ষণের ঘটনা সেটা রাষ্ট্রীয় ব্যর্থতা এবং আমাদের সমাজ বা সবার ব্যর্থতা। কিন্তু দুঃখজনক হলো আমরা পুরুষরা যেমন সেই ব্যর্থতাটা বুঝতে পারি না, আমাদের রাষ্ট্র বুঝতে পারে না যে এইটা আমাদের ভয়ঙ্কর ব্যর্থতা। সেজন্য উদ্বেগ প্রকাশ করে আমাদের উপদেষ্টারা বা আমাদের যে বীর মহা উপদেষ্টা বলেন, নেতারা বলেন, কথায় কথায় স্ট্যাটাস দিয়ে সোশ্যাল মিডিয়া ফাটিয়ে ফেলেন। আপনি তাদের ভাষ্য দেখেন, নারী নিপীড়নের ঘটনাগুলি তাদের খুব শক্ত ভাষ্য আছে, আপনি দেখবেন না। মানে তাতেই বোঝা যায় আমরা বোধহয় নিপীড়ক, ধর্ষক বা তার পক্ষে অনেক বেশি আছে। আমি মনে করি সেটাই খুব ভয়ঙ্কর রকমের বার্তা। রাষ্ট্র কি চায়? রাষ্ট্র আপনি যখন দেখছেন দিনের পর দিন নিপীড়ন করছে, আপনি তখন কি করবেন? আপনি 10 জন, 15 জন, 20 জন যেই করে তার বিচার যদি আপনি করে ফেলেন, ধরবেন। রাষ্ট্র তাহলে এই বার্তাটা দিতে চায় যে না, তুমি ধর্ষক নিপীড়নের পক্ষে থাকলে, তুমি করলে তোমার কোনো সাজা হবেই, তুমি যেই হও না কেন। কিন্তু রাষ্ট্র যখন ছেড়ে দেয়, রাষ্ট্র যখন জামিন দিয়ে দেয়, রাষ্ট্র যখন তার পক্ষে থাকে, তখন এই বার্তাটা বোঝায় রাষ্ট্র ধর্ষকের পক্ষে, নিপীড়নের পক্ষে। এবং এদেশে দিনের পর দিন যদি আপনি দেখেন, সোশ্যাল মিডিয়ায় বলেন, ওয়াজে বলেন, নানান ভাবে বলেন, নারীর প্রতি যে ভয়াবহ রকমের কথাবার্তা বলা হয়, গালি বলেন, আওয়াজ বলেন, মানে এটা যেন কোনো অন্যায় না। আমি জানি না সোশ্যাল মিডিয়ায় এই কথা বলার পরেও যে ধর্ষণ করা যাবে মাহারাম নিয়ে হসলে, এরকম কথা বলার পরেও তারা এখনো কি করে বহাল তবিয়তে থাকে আমি জানি না। আমি খুব ভয়াবহ, অন্য যদি সমস্ত কিছু বাদ দেই, এদেশের অর্ধেক জনগোষ্ঠীর নারীর প্রতি আমরা যে আচরণটা দেখতে পাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এই দেশে একটা পরিবার, তো সেই পরিবার অর্ধেক নারীকে কি তিনি বিচ্ছিন্ন করে রাখতে চান? আমি ভীষণ উদ্বিগ্ন হয়ে কথা বলছি। ধন্যবাদ আপনার কাছে। পরে আমি আবার যে কোনো রাজনৈতিক কিংবা সামাজিক অস্থিরতার সময় নারী ও শিশুদের প্রতি যৌন সন্ত্রাস বেড়ে যায় বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের সঙ্গে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির কি ধরনের সম্পর্ক আছে বলে আপনি মনে করেন? ক্ষমতা, সামাজিক মর্যাদা, ন্যায়নীতির ভিত্তিতে 1971 সনে গণপ্রজাতন্ত্রী যে বাংলাদেশ তৈরি হয়েছিল, সেই সংবিধান কিন্তু সকল মানুষের সমানাধিকার দেবে বলেছিল। কিন্তু তার পরবর্তী এত বছর ধরে আমরা যা দেখছি, বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর আরেকটা হচ্ছে বিচার ব্যবস্থা, এরা সম্পূর্ণ একটি ইম্পিউনিটির মধ্যে বহুদিন ধরে আছে। আমরা কোনোভাবেই তাদেরকে কোনো কথাই শোনাতে পারিনি, তাদের জবাবদিহিতা দেখতে পারিনি। এর প্রধান কারণ হলো যে পজিশনগুলোতে আছেন তাদের চূড়ান্ত অযোগ্যতা, অনিয়ম, দলীয়করণের কারণে অব্যবস্থাপনা, ধীর গতি, যত রকম মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য, এগুলোর উপরে জোর দেওয়া হয়েছে। এমন মানুষকে বিচারে হাজতে রাখা হয়েছে যার কোনো দোষ ছিল না, বহু বছরের পর বছর। এই বিষয়গুলো কিন্তু হয়ে আসছে, নতুন কিছু না। তবে যেটা আমরা দেখলাম, আপনি যেটা বলছেন যে বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে, যুদ্ধ বিগ্রহে, হ্যাঁ হয়, কিন্তু যখন দেশে অন্য কোনো শত্রুপক্ষ থাকে, যুদ্ধ বিগ্রহ করে আর্মি আসে, তখন এগুলো বেশি হয়। আমাদের দেশে তো আমরাই আছি। যখন আমাদের এই জুলাই বিপ্লবের পরপরই, আমার তো মনে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরেই আমি শুনতে পেয়েছি আমার ইয়াং যারা ফ্রেন্ডস আছে, যারা দুর্দান্ত মেয়েরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, কাজ করছেন, চলাফেরা করছেন দিন রাত। আমি রাতে বেরোতে পারি না, তারা বেরোচ্ছে যখন ইচ্ছা একটা সিএনজি নিয়ে। তারা বলা শুরু করেছেন যে এখন তো বাইরে যেতে হলে সারাক্ষণ একটু ভীত সন্ত্রস্ত হয়ে যাই, আমরা একটা কাপড় এক্সট্রা হাতে নিতে হয়। আর এইসব যদি আমরা সামাজিক মাধ্যমে যদি এগুলোকে, সোশ্যাল মিডিয়াতে যদি আমরা এগুলো শেয়ার করি, সেখানে এত আজি বাজি, নোংরা, বুলিং, স্ল্যাট, মানে কি নাই যেটা হচ্ছে, এইগুলো কিন্তু একটা আলামত দেখা দিচ্ছিল মানুষের মধ্যে অরাজকতা তৈরি হয়েছে। আর যেখানে আমরা বলেছিলাম কিনা আমরা একটা বিভেদহীন সমাজ তৈরি করব, আর সেখানে আলামতগুলো যখন প্রচন্ড ভাবে দেখা দিয়েছে, আমাদের রাষ্ট্রযন্ত্র এই ব্যাপারে মোটেও কান খাড়া করেনি। তারপরেও এই যে এখনো হাস্যকর, আমি সারফুলের সাথে খুব একমত, এই যে ওর চোখ খুলেছে, কান খুলেছে, আরে বাবা, ওর জীবন চলবে কেমন করে? চলবে কি? চোখ কান খুলে কি হবে?
সেটাতে চিন্তা করছি না, আর সেটা আগেও ভাবছি না। এই যে আমাদের এত মন্ত্রীদ্বয়রা আছেন, একজনের মুখে শুনেছেন কেউ বলেছে এটার জন্য আমরা লজ্জিত, এইটার আমরা ব্যবস্থা নিব, কোনো একটা ভরসা দিয়েছেন কাউকে তারা? যখন রিঙ্কুর কেসটা হলো, সামাজিক মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ আসলো, আর সেখানে সেই প্রতিবাদও থমকে গেল, কারণ এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছিল। এবং যখন আমরা শুনেছি যে ওদের মধ্যে সমঝোতা হয়েছে, তখনই বোঝা গেছে যে কত বড় প্রেশার কাজ করছিল। এতদিন লাগলো ওই রিঙ্কুকে অ্যারেস্ট করতে, একবারও কেউ বুঝলি না ওর অন্যায় ওই সিগারেট খেয়ে রাস্তায় ঘুরে বেড়ানোর অন্যায় চেয়ে আরো অনেক বড় অন্যায় ছিল। এই বিষয়গুলো কিন্তু ক্রমান্বয় হয়ে এসছে, এবং আমাদের রাষ্ট্রযন্ত্র এটা নিয়ে একবারও মুখ খুলছেন না। আমাদের কি নারী বিষয়ক যে উপদেষ্টা কিংবা অন্য সকলেই কেউ একবারও বলছেন না মানুষের মধ্যে এই অনাচার প্রবৃত্তিগুলো এত বেড়েছে, এটা আমরা বিচার করব, দেখব। গত রাতে দেখছিলাম আমাদের আইন কি বলে আইনমন্ত্রী, উনি বলছিলেন উনি ভুল তথ্য দিচ্ছিলেন সাংবাদিকদের। উনি নাম সহকারে, যে শিশুটির নাম, তার পরিচয়, কোথায় আছে, কে মা কি, নাম সহকারে পরিচয় দিয়ে উনি বলছিলেন যে এই ঘটনাগুলো ঘটেছে। এটা তো উনি আইন ভঙ্গ করলেন, তাই না? তারপরে অনেক কিছু বলেছেন, উনি আইনে চেঞ্জ করছেন, কি করছেন না করছেন। আমরা কিন্তু সেটা শুনতে চাইনি। আমরা এখন শুনতে চাচ্ছি এই যে ঘটনাগুলো ঘটছে প্রতিদিন, প্রতি মুহূর্তে, কোথায় আপনার লোক? আপনার 7 মাস হয়েছে, এখনো যদি বলেন আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার কথা শুনছে না, তাহলে আপনাদের এখানে থাকার দরকার আছে? বলেন। তাহলে জনগণকে বলেন তোমরা দেখাশোনা করো, আমরা সরে যাই। তোমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে পরিণত করো, যাতে ওরা কর্মী বাহিনী হতে পারে। হচ্ছে না কেন? ওরা বেতন নিচ্ছে, কাজ চাকরি করছে, তাহলে কেন হচ্ছে না? নিশ্চয়ই এগুলা দেখার দায় দায়িত্ব রাষ্ট্রেরই। আমার মনে হয় রাষ্ট্র সম্পূর্ণ একটা চোখ বন্ধ করে আছে নারীর প্রতি অনাচার, নারীর প্রতি অবিচারে। আমাদের রাষ্ট্র সব সময় স্বাধীনতার পর থেকেই চোখ বন্ধ করেই আছে নারীর অধিকারের বিষয়ে। না হলে যে আইনটি 1860 সনে, সেই আইন দিয়ে এখন আমরা ধর্ষণকে সংজ্ঞায়িত করছি। হাউ রিডিকুলাস! আর তো কোনো আইন নাই বোধহয় আমরা এরকম 1800 আইন দিয়ে আজকের দিনে বিচার ব্যবস্থা করব, কিন্তু আমরা করছি। তার মানে কি আমাদের বিচার ব্যবস্থা সবসময় চোখ বন্ধ করে আছে নারীর অধিকারের ক্ষেত্রে। আমাদের যে আইনটা হয়েছে বাল্য বিবাহের ক্ষেত্রে, সেখানেও প্রচন্ড ভুল ভ্রান্তি, এবং যা বাল্য বিবাহকে প্রমোট করেছে। 2012 সনে আমরা বাল্য বিবাহে 4 নম্বর ছিলাম আমার যদ্দূর মনে হয় বিশ্বে, আর এখন আমরা 1 নম্বর। তো এগুলা তো এইভাবে প্রোগ্রেসটা হয়েছে। কিন্তু এই মুহূর্তে যেটা দেখছি, যে একটা অন্যায় যৌন হয়রানি যখন রাস্তাঘাটে প্রতিনিয়ত হচ্ছে, এটা প্রতিবাদ করতে সাধারণ জনগণ ভীষণভাবে ভয় পাচ্ছে। কারণ প্রতিবাদ করলেই মনে হচ্ছে সে একটা বিপদ সীমায় চলে যাচ্ছে। এইখানে রাষ্ট্রটা কোথায়? রাষ্ট্র সম্পূর্ণ নীরব হয়ে আছে। আমরা যতগুলো কেস এবার হলো সবগুলো বেশিরভাগই শিশুদের উপরে। এই যে এটা একটা ভাব, এই ভাবটা কিন্তু এসেছে একদমই জুলাই বিপ্লবের পর থেকে, যে আমরা নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করতেই পারি। আমরা সেটা মসজিদ থেকে হোক আর যেখান থেকে হোক, প্রতিনিয়ত নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিজ্ঞ আলেমরা বিভিন্ন বানিয়ে দিচ্ছেন, কথা বলছেন। এইগুলোকে নিয়ন্ত্রণ করার কি কোনো ক্ষমতা সরকারের ছিল না? এটা কেমন করে সম্ভব? আর যেহেতু ছিল না, তার মানে তারা এটাকে উস্কে দিয়েছেন বলেই এখন আমরা দেখছি, যার পরিণতি আজকে দেখতে পাচ্ছি 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছরের বাচ্চারা প্রতিনিয়ত, প্রতিদিন ঘুমাতে যাওয়া যায় না, একটা ঘটনা ঘটে গেছে ওদের। তাও তো আমরা হয়তো বা সে যে 1000টার মধ্যে একটাও শুনি না, তারপরে এই অবস্থা। কাজে আমার মনে হয় রাষ্ট্র দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। রাষ্ট্র কোনো দায়িত্ব এখন পর্যন্ত নেয় নাই। আমরা ইভেন মাত্র 1 সপ্তাহ আগে আমাদের কি বলে প্রধান কি বলে চিফ অ্যাডভাইজারের কাছে শুনেছিলাম, না নারীর বিষয়ে তো কোনো রকম সমস্যা আমরা দেখছি না, আমি যত খবর পেয়েছি এগুলা ঠিকই আছে। এইটাই যদি রাষ্ট্রে আমাদের প্রধানের যদি বক্তব্য হয়, তাহলে নারী তো এই দেশে কোনো মানুষই। ধন্যবাদ। আপনার কাছে আবার যদি তেমন দিন আসে, আমাদের ভোটাভুটির দিন আসে,
আর নারীরা যদি ঠিক করে আমরা প্রত্যেকে ভোট দেব, তারা কিন্তু 51%। এটাও মনে রাখতে। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর রিজওয়ানা। পরিবারের শিক্ষা প্রতিষ্ঠানে গণপরিবহনে প্রায় সবখানেই নারীরা শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার হচ্ছে। যে পরিবারে বা যে পরিবার নারীদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ হওয়ার কথা, সেই পরিবারেই কিন্তু 8 বছরের শিশু ধর্ষণের শিকার হচ্ছে। এরকম পরিস্থিতি কেন তৈরি হলো এবং এর প্রতিকার কি? প্রতিকারটা একটা থাকতে হবে, মানে এভাবে তো চলতে পারে না। এজন্যই কিন্তু আমি তখন প্রথমেই বলেছি যে এই পুরো ব্যাপারটা শুধুমাত্র আইনের না। আপনি খেয়াল করবেন যে আপনার পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র ইউএসএ, সেটাও কিন্তু রেপের রেট অনেক হাই। তার মানেটা কি, গল্পটা কি? আবার আপনি দেখবেন যে কতগুলো পপুলিস্ট কথা বলা হয়, এটা ভীষণ পলিটিক্যাল রেটরিক কথা। যে আমি এটা দেখছি আপনি মিডিয়ায়, আমি একদম অনুরোধ করব, আমি গত 24 ঘন্টায় প্রত্যেক মিডিয়াতে দেখছি, তারা ম্যাক্সিমাম মিডিয়া, আমি নাম উল্লেখ করছি না, তারা বলছেন যে ধর্ষণের শাস্তিকে অমুক বিধান অনুযায়ী দিতে হবে। হ্যাঁ, এই যে আপনি বিধান অনুযায়ী চললে ভালো হয়, এটার কিন্তু সাপ্লিমেন্টারি হচ্ছে বিধান অনুযায়ী রাস্তায় বেরোলেও আপনি ধর্ষণ হবেন না। এটা কিন্তু এমন না যে এইটুকু নিব আর ওইটুকু নিব না, এটা কিন্তু ভাইস ভার্সা। 1 নাম্বার। 2 নাম্বার, আপনি দেখবেন যে এই যে আজকে আপনি বলেন তো এই যে ইলেকশন কমিশন, আমি আসলে বুঝি না, আমি আই এম ভেরি সরি, ভোটার আইডি কার্ডের জন্য সে লিখেছে কি যে একই ব্যক্তির যদি একাধিক স্ত্রী থাকে তার নাম অন্তর্ভুক্ত করতে হবে। মানে আমি ঠিক বুঝলাম না, আমি নাগরিক, আমার একটা আইডি কার্ড হবে, আমি কার ওয়াইফ বা আমি কার বউ একাধিক স্ত্রীর জন্য আপনি এটা কেন করলেন? এটার প্রয়োজনীয়তাটা আমি একটু জানতে চাই। আমার একাধিক এই যে ব্যাপারটা, তার মানে এটা আপনি কেন রেখেছেন? তার কারণ হচ্ছে আপনি একটি সুনির্দিষ্ট গ্রুপের, যার কিনা একাধিক বউ থাকতে পারে, এটাকে একটা বৈধতা দান করে আপনি একটা রাস্তা খুঁজছেন যে আমি কিভাবে করব। গত সরকারের আমলে, শেখ হাসিনার আমলে এক অদ্ভুত হয়েছিল যে কি, একাধিক বিয়ে করলে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, প্রথম বিয়ের জন্য এক ট্যাক্স, দ্বিতীয় বিয়ের জন্য তার পরের ট্যাক্স, তৃতীয় বিয়ের জন্য আরেক ট্যাক্স। হ্যাঁ, ট্যাক্স দিলে ঠিক আছে, মানে আপনি ট্যাক্স দিয়ে কমাবেন। আর এখন কি হলো যে একাধিক বউ থাকলে পরে আপনি তাকে ভোটার আইডি কার্ড করবেন। এটি তো ব্যক্তির সাথে কোনো সম্পর্কিত না। আমি নারী, আমি আমার নিজের আইডেন্টিটি আছে, আমি একটি নাগরিক, আমার ভোটার আইডি কিন্তু আমার নাগরিক পরিচিতি। এখানে আমি কার ওয়াইফ, আপনি তার মানেটা কি? আমি কেন বলছি আপনাকে, বারবার যে জায়গায় নিয়ে আসতে চাচ্ছি, পরিবার আজকে একদিনে বাংলাদেশ এখানে আসে নাই, দিনের পর দিন অল্প অল্প করে বাংলাদেশ এসেছে। আপনি সাংস্কৃতিক চর্চা বন্ধ করে দিয়েছে। আমি একদম এটা আমি বিগত সরকার রেজিমের কথা বলবো, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা নতুন করেছি। হ্যাঁ, এটা একটা অসম্ভব সুন্দর একটা কালচারাল চর্চা, এটা আমাকে বলতেই হবে। ওমা, আপনার নতুন করি, সেই নতুন করির জায়গাটাকে করে দেওয়া হলো। শিশুর মন থেকে তো শুরু হয়। আজকের যে পোটেনশিয়াল রেপিস্ট, সে একদিনে তো পোটেনশিয়াল রেপিস্ট হয় না, সে তো আস্তে আস্তে রেপিস্ট হয়ে ওঠে। আপনি তাকে কোনো কালচারাল চর্চার মধ্যে নেবেন না, আপনি সারাক্ষণ তার কাছে, কানের কাছে কতগুলো বয়ান তৈরি করবেন, এবং বয়ানগুলা এতই ভয়ঙ্কর। যিনি বললেন একদম স্পষ্ট, আমি এটাও তো দেখলাম, আপনি কি করে বললেন যে মারহাম ছাড়া যদি বের হওয়া যায় আপনাকে ধর্ষণ করা যায়। এবং এখন পর্যন্ত আপনার সেই মানে বক্তব্য যিনি দিচ্ছেন তিনিও বেশ উন্মুক্তভাবে আছেন, নির্লিপ্ত আছেন, তার ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কালকে আরেকটা ছেলে এসে তখন বলবে আমি তো ওইটা শুনে বড় হয়েছি। দিনের পর দিন ধর্মীয় ওয়াজগুলাতে, আপনার চায়ের দোকানে, টঙের দোকানে, আপনার যখন আপনি রিপ্লেস করেছেন জাকির নায়েককে, সিনেমার বদলে আপনি জাকির নায়েককে রিপ্লেস করেছেন, এবং তারপর আপনি কি করেছেন, যাত্রা বন্ধ করেছে। এই যে বিগত সরকার, আমি তো বিগত সরকারের কালচারাল কর্মীদের প্রশ্ন করতে চাই, তারা কোথায় থাকে? তারা তখনও কোথাও ছিল না, কারণ কারো উদ্দেশ্য, আমি উইথ ইউ ফলো হার্ট, মানে আমি ডিপ ডাউন বলছি, এখানে রাজনীতিবিদ বলেন, সাংস্কৃতিক কর্মী বলেন, তারা শুধু একটা আমার সুবিধা কোথায় সেই জায়গায়, কিন্তু মানুষের একটা নৈতিকতা থাকে। যাত্রাকে বন্ধ করে দেওয়া হলো, গ্রামাঞ্চলের মানুষের বিনোদন বন্ধ করে দিল, রিপ্লেস করেছে কি? এবং এই যে ধর্মীয় ওয়াজ, আপনি ইউটিউবে যান, আপনার এই অনুষ্ঠানের ভিউ হবে কত, দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউ। খুব সস্তা কন্টেন্টের টপিক হচ্ছে নারী বিষয়ক, তাদের বিষয়ে কোনো আইন নাই, তাদের বিষয়ে কোনো প্রচারণা নাই, তাকে সম্মানিত করা।
আপনার এই গল্পগুলা তো আমাদের এফেক্ট করে। আপনি বলেন তো ওই যে পরিবারের ভিতরে আপনি কাকে আগে মানে করবেন? আর হ্যাঁ, ধর্ষকের এই যে আইনের শিক্ষার্থী তো আছেন, অবশ্যই ধর্ষণের শাস্তি কিন্তু তো সহজ না, ভেরি হার্ড টু প্রুভ ইট, তাই না? পেনিট্রেশন, গত পরশুদিন আমি গতকালকে সারাটা রাত আমি ঘুমোতে পারিনি যখন আমি দেখলাম যে আপনার এটা দেখেন, আমাদের জাতিগত সমস্যা আছে। যিনি ধর্ষণের শিকার তার নাম নিতে হয় না। আমরা আইন করেছি, যে শিপা আপা আছেন ওনারা জানেন, আমরা অনেক কষ্ট করে কিন্তু এই জায়গাটা রিচ করেছি যে মানে তার পরিচয়টা সামনে আসতে হয় না। কিন্তু তার পরিচয় সামনে আসবে কি? তার পরিচয় তো পুরাই গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বলেন, আইনের ছাত্রকে আমি সামনে রেখে বলছি, মেডিকেল ইথিক্স, গতকালকে উপদেষ্টা বসে ডাক্তারের সাথে কথা বলছে, সেইটা ভিডিও হচ্ছে। ওখানে বসা 5 জন ডাক্তার কি বলছিল? তারা বলতে চাচ্ছিল যে শিশুটির পেনিট্রেশন তো হয়নি, তাহলে এটা ধর্ষণ না। তারা বলতে চাচ্ছিল এখানে তো আলাদা জায়গা করে তা কি করা হচ্ছে, আমরা তো স্পাম ট্রেস করতে পারছি না। আপনি চিন্তা করেন, এটা প্রমাণ করা আইনের জায়গা থেকে, সে তো মাইনর, তার তো জবানবন্দিও তো করবে না, কারণ সে ভিকটিম মাইনর হলে তার জবানবন্দি কোর্টে নেওয়া হবে না। এই গল্পগুলো আপনি কি করেছেন? ভিডিও করে সবার কাছে ছড়িয়ে দিয়েছেন। এটা কি মানুষের কোনো প্রাইভেসি সেন্স নেই? 2025-এ বসে আপনার নেতা আপনার কোনো প্রাইভেসি সেন্স নেই? এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরলো কিভাবে? কারণ কি আপনি এটা করে কি করছেন? ধর্ষণের আরেকটা কথা বলি, শোনেন, ওই যে এগুলো না খুব আবেগীয় কথা। হ্যাঁ, আমি একজন নৃবিজ্ঞান হিসেবে বলছি, আমি এই ধরনের সস্তা কথার সাথে একমত না যে আপনি অমুককে ছুরি মেরে ফেললেন, সামনের আফগানিস্তানে যেরকম আপনার করছে, পরকিয়া করলেও আবার করলে পরও আপনি হ্যাং অন করলেন, এগুলি ভেরি ব্রুটালিক। দিস ইজ 2025। আপনাকে পয়েন্টে আসতে হবে যে ঘটনাগুলো কেন ঘটছে, এবং আপনি আমার বলতে কোনো দ্বিধা নাই, যত বড় মানে অপরাধী কেউ করুক না কেন তার পক্ষে আইনজীবী থাকতে হবে। আজকে পপুলার হওয়ার জন্য আমি বলে দিলাম যে না না, এর পক্ষে আইনজীবী নাই, এটা চলে না, এটা সভ্য সমাজ। অপরাধীর পক্ষে আপনি যদি কোনো আইনজীবী না দরকার, গভর্নমেন্ট তার পক্ষে দিবে। সমাধানের কথা যদি আপনি আমাকে আসতে চান, তাহলে প্রথম সমাধান, আপনি যে মনটা তৈরি করেছেন না, ওই মনটা আগে পরিবর্তন করতে হবে। আপনার নারীকে আপনি কিভাবে সম্ভব, কি করতে হবে? প্রথম কথা হচ্ছে, আপনি আমার নারীদেরকে, আমার মেয়েদেরকে আল্লাহর ওয়াস্তে ওই তাদেরকে ধর্মশিক্ষার পাশাপাশি প্রতিরক্ষামূলক শিক্ষা দেন, তাদেরকে এটা করতে দেন। 1 2 আপনার এই ইসের নামে বিভিন্ন শিশু তো প্রতিরক্ষা, সে তো আর আপনার তাকে গড়ে উঠতে হবে, আত্মবিশ্বাসী হয়ে যে গড়ে ওঠা। প্রতিরক্ষার কৌশল কিন্তু শিশু না, আপনাকে কিন্তু এটা করতেই হবে। আপনি দেখেন, আমার দেশের 5 বছরের শিশু, 3 বছরের শিশু, 2 বছরের শিশু, তার শরীরে ভিটামিন ডি থাকবে না, সে চক্ষু দেখবে না, তার দেখবে না। এটা কোনো প্রক্রিয়ার মধ্যে হতে পারে না। আমার এই যে একটা মন্ত্রণালয় আছে, আমি এটা এই গভর্নমেন্ট বলবো না, প্রত্যেকটা গভর্নমেন্ট। আচ্ছা বলেন আমাকে, বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয় করেটা কি? এতিমখানা ছিল, এতিমকেই করে। কোনোদিন শুনছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় আপনার ঘরে যে একটা রেড দিয়ে বসে আপনি এটা অন্যায় করছেন? কোনোদিন শুনছেন? পৃথিবীর কোনো সভ্যতা সেটা হয়? সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে আমাদের ইসের টাকা দিয়ে না পেলে দয়া করে অ্যাক্টিভ করেন। সোশ্যাল সার্ভিস বলে একটা শব্দ থাকে, সেটাকে অ্যাক্টিভ করেন। আমার যে শিশু আছে, নির্যাতন শিশু বলেন, নারী বলেন, সেখানে তার স্পেস তৈরি করতে হবে। আরেকটা, আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি নারীকে ধরেই নিচ্ছেন, টেকেন ফর গ্র্যান্টেড। আপনি নারীর ধর্ষকের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। যে বাল্য বিবাহের কথা বললে শিপাপা, আমি একটা বলি, আপনার আমার লয়ের মধ্যে আছে 12 বছর, আপনার লতে ক্লজে বিশেষ পরিস্থিতিতে ওই বিবাহ গ্রহণযোগ্য। এই বিশেষ পরিস্থিতিটা কি জিনিস? এই বিশেষ পরিস্থিতিটা কি জিনিস? কোথা থেকে আসে? এই বিশেষ পরিস্থিতি হচ্ছে ওইখান থেকে আসে যে আমি দরিদ্র, অথবা ওই যে ধর্ষণের শিকার হয়েছে, আমি তার সাথে বিয়ে দিয়ে দিই। এটা কোনো জায়েজ না। আপনি এটা করবেন না, আপনি তার দায়িত্ব নেওয়ার কথা। আপনি প্রতিরোধ করার জন্য আপনার দায়িত্ব নিতে হবে। খালি আইন দিয়ে দেওয়া, এক পক্ষ আপনার যাবজ্জীবন দিয়েছে। আমি আপনার গত অনুষ্ঠানেও বলেছিলাম, আপনি আইনমন্ত্রী, উনি বলেছেন, শোনেন, এটা ঐতিহাসিক, ওই যে ব্রিটিশ লতে কি কারণে আপনার ধর্ষণের শাস্তি দেওয়া হয়নি, মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। কাম টু দ্য পয়েন্ট। কারণ হচ্ছে ধর্ষণের শাস্তি আপনি যখন মৃত্যুদণ্ড দিবেন, ওই সময় 2 ধরনের শাস্তিকে আপনার মৃত্যুদণ্ড না করা হয়েছিল। 1 হচ্ছে ধর্ষণ, 2 হচ্ছে ডাকাতি। যেই মুহূর্তে আপনি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দিবেন, ওই
ভিকটিমের আর বেঁচে থাকার সম্ভাবনা থাকবে না। জি, ধন্যবাদ আপনাকে। সায়েদ আব্দুল্লাহ, বাংলাদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন, কিন্তু ওই শাস্তিটা আসলে কতটুকু হচ্ছে? যে প্রশ্নটা করছিলেন বিগত বক্তা অনেকগুলো আইনের ব্যাপারগুলো নিয়ে কথা বলেছেন, এসেনশিয়ালি অনেকগুলো নিয়ে কথা বলা যায়, তবে আমি পার্টিকুলার কয়েকটা জায়গায় একটু টাচ করতে চাই। ধর্ষণ প্রুফ করার প্রক্রিয়াটা খুবই জটিল একটা প্রক্রিয়া, মানে আইনগতভাবে যেভাবে বর্ণনাটা করা আছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আইনটা রিভাইজ হওয়াটা অত্যন্ত জরুরি বিভিন্ন জায়গায়। এমনকি পেনিট্রেশনের কথা বলছেন এবং বিভিন্ন জায়গায়, শুধু এই ক্ষেত্রে না, বাংলাদেশের অনেক আইনই আছে যেগুলা সিস্টেমেটিক ওয়েতে এটা পরিবর্তন করাটা অত্যন্ত জরুরি। কিন্তু পরিবর্তন করার জন্য একটা উদাহরণ বললে আপনাদের কাছে মনে হতে পারে ব্যাপারটা আসলে মিসোজিনিস্ট হলো কি না। একজন মানুষের নামটা আমি বলেই ফেলি, তাহলে বোধহয় ভালো হয়। আইন যারা প্রণয়ন করে তারা কারা? পার্লামেন্টারিয়ানরা। আপনি পার্লামেন্টে যাদেরকে পাঠিয়েছেন, দেখবেন পার্লামেন্টে তো মমতাজের মতো মানুষও ছিল যারা আমি তাকে ছোট করছি না অন্য কোনো কারণে, ডেফিনেটলি তার ওই কাজটাকে আমি ক্রিটিসাইজ করছি, অন্য কোনো কারণে না। 5 মিনিট সে যদি কথা বলতো, 4.5 মিনিট পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী নেত্রীর স্তুতিবাক্য পাঠ করতো, গান গেয়ে বেড়াতো। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হতো আপনি পার্লামেন্টে কেন আছেন, তার কাছ তো আইন বানানো, আইন রিভাইজ করা, আইন সংশোধন করা, সেটা কি তারা জানতো? পার্লামেন্টে আপনি মাশরাফিকে পাঠিয়ে দিয়েছেন। সাকিব আল হাসানকে যখন ফরিদপুরে ইলেকশনের জন্য ক্যাম্পেইন চালাচ্ছিল ওই পলাতক নেত্রী, সে সরাসরি বলেছিল তার আর কোনো কিছু করার দরকার নাই, তুমি মাঠে 4 ছক্কা মারবা, তাতেই তুমি এমপি হয়ে যাবা। অন হোয়াট বেসিস শি ক্লেইম দিস? এমপির কাজ কি? বাংলাদেশে এমপির কাজ কি? অধিকাংশ মেম্বার অফ দ্য পার্লামেন্ট তারা জানেই না। তাদেরকে যদি জিজ্ঞেস করেন তাহলে এই যে আইনগুলো রিভাইজ করা দরকার, কিভাবে চেঞ্জ করা হবে, তারা কি জানে? নারীদের নিয়ে যদি কথাবার্তা বলেন তাহলে 1984 সালের একটা আন্তর্জাতিক কনভেনশন আছে সিডোপ, যেটা সিডোর আদলেই বাংলাদেশে কিন্তু পরবর্তীতে যেটা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন, এটাও চলে আসে। কিন্তু দেখবেন এইগুলাতেও সময়ের সাথে সাথে অনেক লুপহোল হয়, সংজ্ঞাগত পরিবর্তন দরকার হয়, সিস্টেমেটিক কাজের দরকার হয়। সেগুলা কি করা হয়েছে? এগুলা অনেক ক্ষেত্রেই করা হয়নি। ওই যে বললেন যে নিপীড়কের সাথে বিয়ে দেওয়ার যে কালচার, ভাবতে অবাক লাগবে, দেখবেন যে 2 বছর আগে, আমি এক্স্যাক্ট সালটা মাসটা ভুলে গেছি, আমি একটু ডাটা দিয়ে কথা বলা পছন্দ করি কিন্তু এই মুহূর্তে আমার সালটা মনে পড়ছে না, কিন্তু খুব রিসেন্ট সময়েরই ঘটনা আর কি। মানে যিনি অভিযুক্ত ধর্ষণের, তার সাথে বিয়ে দিয়ে দিয়েছে এবং এটা কোর্ট নিজে এই ডিরেকশনটা দিয়ে দিয়েছে। আর তারপরে 17 তো অনেক আগের ঘটনা, এই ধরনের কাজ আরো হয়েছে 2020-এর পরেও হয়েছে। সো এই জাতীয় কাজ কারা করছে? পড়াশোনা জানা জাজরা করছে, লয়াররাও ছিলেন, বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের কথাবার্তা আছে, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে এগুলা রিভাইজ করাটা অত্যন্ত জরুরি। আবার আর একটা ব্যাপার, আইনটা করা হলো, করার পরে দেখবেন অনেক সময়ে এই যে আইন নিয়ে কথা বলছিলেন, যে একটা আইন 2020 সালের পরবর্তীতে যখন বিভিন্ন ইস্যু নিয়ে সমাজে ট্রিগার করা হলো, তখন কিন্তু একটা আইন চলে আসলো, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। পরবর্তীতে যেটা করা হলো, এইটা মৃত্যুদণ্ডও হতে পারে। আপনি যেভাবে বললেন মৃত্যুদণ্ডই প্রধান সাজা, যাবজ্জীবন, এইটা আসলে ব্যাপারটা এইটা না। প্রধান সাজা মৃত্যুদণ্ড এবং একই সাথে যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড দেয়া যেতে পারে, মানে মে ক্লজ। এখন এই ব্যাপারটা ঘটার পরে তাহলে আমাদের বিবেচনা করে দেখা উচিত, যেদিন থেকে আইনটা পাশ করা হয়ে গেল তারপর থেকে আজ অবধি ধর্ষণের মাত্রাটা বাড়লো নাকি কমলো, তাহলে কিভাবে কাজ করা দরকার ছিল দেখেন সেটা নাই। এবং আরেকটা ব্যাপার, আইনের লুপহোলগুলা অনেক 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 লুপহোল আছে, এটা যেমন সত্য, একই সাথে আর একটা ব্যাপার আছে, ফেয়ারনেস অফ জাস্টিস। এই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র আইন দিয়ে হয় না, পার্সপেক্টিভ পরিবর্তনের দরকার হয়, মানুষ কিভাবে দেখছে, সমাজের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তনের দরকার আছে। কিন্তু আপনি যদি দেখেন ওই যে ধর্ষণ মামলার আসামি, তাকে পার করে দেওয়া যায় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, এবং ধর্ষণ কেন করে এটা নিয়েও কিন্তু অপরাধ বিজ্ঞানী যারা আছেন, বিভিন্ন মানুষের বিভিন্ন তত্ত্ব আছে। আমি অনেক বেশি তাত্ত্বিক আলোচনায় যাব না, কিন্তু এই জায়গায় আরেকটা ব্যাপার আছে, এটা বুঝতে হবে, আমি একটু সময় নিয়েই নিচ্ছি। সব সময় এটা কিন্তু ধর্ষণের সাথে জৈবিক চাহিদার কোনো সম্পর্ক টেকনিক্যালি নাই, পাওয়ার প্র্যাকটিস। পাওয়ার প্র্যাকটিসের ব্যাপারটা কিভাবে হয়? বাংলাদেশের সেঞ্চুরি মানিকের মতো ঘৃণিত ব্যক্তি ছিল আওয়ামী লীগের আমলে, যে 100তম ধর্ষণটা করার পরে সেলিব্রেট করেছে এই বাংলাদেশে পাওয়ার প্র্যাকটিস করার জন্য। 2018 সালের 30 ডিসেম্বরের ওই তাহাজ্জুদ ওয়াক্তের ইলেকশন, আমরা মক করে বলি, সেই ইলেকশনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য নোয়াখালীর সুবর্ণচরে একজন নারীকে বিকেলবেলায় গিয়ে ঘোষণা দিয়ে ধর্ষণ করা হয়েছে, তার ওয়াইফ এবং সন্তানদের, তার হাজবেন্ড এবং সন্তানদের সামনে। এবং তারপরে দেখবেন বিভিন্ন ক্ষেত্রে তনুর কি বিচার হয়েছে, তনু হত্যা, এবং বিভিন্ন জায়গায় মুসরাত জাহান মুনিয়া, তার যে অভিযুক্ত ব্যক্তি, তাকে তো কোর্টেও একবারও যেতে হয়নি, কিন্তু এগুলোর কি বিচার হয়েছে? এতগুলো বছর পার হয়ে গেছে। এই যে পাওয়ার স্ট্রাকচার, যে আপনি আরেকজনকে দেখিয়ে দিবেন আপনার ক্ষমতা অমোক, এটা প্রুভ করার জন্য এটা কিন্তু একটা হাতিয়ার হিসেবে ব্যবহার হয়। সমস্যার জায়গাটা কি জানেন?
এইটা যারা যখন করে তাদের রাজনৈতিক একটা প্রভাবটা থাকে, কিন্তু রাজনৈতিকভাবে রাজনৈতিক যারা নেতা তারা কি জিরো টলারেন্সের সত্যিকার অর্থে বিশ্বাস করে? যদি বিশ্বাস করতো, অ্যাসিড দমন যে আইনটা করা হয়েছিল 2002 সালে, অ্যাসিডের দেখেন যে ভিকটিম যারা ছিল এটা কিন্তু একদম জিরোর কোটায় নামিয়ে নিয়ে আসা গিয়েছিল। খালেদা জিয়া তখন ছিলেন প্রাইম মিনিস্টার। এটা কেন আনা গিয়েছিল? কারণ আইনের প্রয়োগটা আবার ওই রকম দৃঢ়তার সাথে করা হয়েছিল। কিন্তু দেখবেন এই রাজনৈতিক নেতাকর্মীরা যখন করে, আলটিমেটলি তারা একটা শেল্টার জানে, আমার অমুক নেতা আছে, তমুক নেতা আছে, ঠিক আছে একটু জেলে গেলাম, কিছুদিন পরে চলে আসা যাবে। কিন্তু এই ক্ষেত্রে আপনি সামাজিকতার পরিবর্তনটা যদি ঘটাতে হয়, ইচ অ্যান্ড এভরি প্রবলেম ইজ পলিটিক্যাল প্রবলেম। সো পলিটিক্সের সাহায্যেও এটা নেওয়া উচিত। তার কারণ কি জানেন, পলিটিক্সের ভেতরে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেসব নারীরা রাজনীতির ভেতরে আসে, এমন অনেক জায়গায় আছে তারা টোকেনিজমের শিকার হয়। দেখা যায় যে অন্যরা যারা আছে তারা নারী হিসেবেই তাদেরকে নারী রাখা দরকার, এই কারণেই রাখছে। এমনকি নারী নেত্রীকেও অনেক ক্ষেত্রে কিন্তু সাইডলাইন করা হয়। সো এই ব্যাপারগুলার সমস্যা কিন্তু অনেক শিক্ষিত সমাজের ভেতরে অনেক বেশি মাত্রায় আছে, সেটা আইনের বাইরে গিয়েও আমাদের দেখার চেষ্টা করা উচিত। জি, ধন্যবাদ। অর্পিতা দেব, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যে ধরনের উদ্যোগ বা পদক্ষেপ দরকার বর্তমান সমাজ ও রাষ্ট্রে, সেগুলো আপনি কতটুকু দেখতে পাচ্ছেন কিংবা বিদ্যমান বলে আপনি মনে করছেন? নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, আমি যদি অন্তর্বর্তীকালীন সরকারের কথা হলো গিয়ে বলে, আমি বলবো কিছুটা ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার আসলে ব্যর্থই, বেশ ভালোভাবেই ব্যর্থ হচ্ছে। নারীদের প্রতি যে সহিংসতাগুলো হচ্ছে সেগুলার হলো গিয়ে সেগুলাকে হলো গিয়ে কঠোরভাবে দমন করতে। দেখেন যে ঘটনাগুলো ঘটলো, রিঙ্কু হলো গিয়ে এসে গ্রেফতার হলো আজকে, তারপরে যখন হলো গিয়ে আসিয়ার এই ঘটনাটা ঘটলো, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমে আসলেন, তারপরে যেন মনে হলো সরকারের একটু টনক নড়ল এবং হলো গিয়ে আইন উপদেষ্টা এবং তারপরে মাহফুজ আলম ওনারাও বললেন যে সরকার এখন কঠোরভাবে দমন করবে সবকিছু। তাহলে সরকার এতদিন কোথায় ছিল? এই যে 7 মাস ধরে যে বিভিন্ন ঘটনা ঘটছে, তখন কি সরকারের মনে হয়নি যে হ্যাঁ কঠোর হস্তে হলো গিয়ে সেগুলো দমন করা দরকার? আমি মনে করি সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কে আরো কাজে লাগানো উচিত এবং সুযোগ আছে, অবশ্যই সুযোগ আছে। সরকার যদি হলো গিয়ে তার জায়গা থেকে হলো গিয়ে কাজ করতে চায়, তাহলে অবশ্যই সুযোগ আছে যে নারীর প্রতি সহিংসতাকে রোধ করা যায়। তবে কিছু ক্ষেত্রে সমাজেরও দৃষ্টিভঙ্গি পাল্টানোর দরকার। যেমন আসিয়ার ঘটনাটা ঘটেছে তার পরিবারের ক্ষেত্রে, তাহলে মেয়েরা আসলে কোথায় নিরাপদ? মেয়েরা তো তার পরিবারেও নিরাপদ না। চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো, তখন মহিলার সাথে ওনার স্বামীও ছিলেন এবং তাকে ধর্ষণ করে জিহ্বা কেটে ফেলে চলে গেল। তার মানে আমি কারো সাথেই তো আসলে আমি নিরাপদ না। আমার একটা ঘটনা, আমি সালটা এখন মনে করতে পারছি না, 2020-এর সময়কালের দিকেই হবে। এমসি কলেজে একটা ঘটনা ঘটেছিল। আমার নিজের আমি এমসি কলেজে পড়ালেখা করেছি ইন্টারমিডিয়েটে। তো এমসি কলেজে যখন ঘটনাটা ঘটলো, 4টা ছেলে মিলে তাকে হলো গিয়ে কলেজের সামনে থেকে নিয়ে ধর্ষণ করলো, তখনও তার সাথে হলো গিয়ে তার স্বামী ছিলেন। তাহলে আমরা কিভাবে নিরাপদ? এবং ওই ঘটনাটা যখন ঘটে তখন আমার কিরকম যে লাগছিল, কারণ আমি ওই কলেজে হলো গিয়ে পড়ালেখা করেছি এবং আমি কখনো ভাবতেই পারতেছিলাম না যে আমার কলেজের পাশেই হলো গিয়ে এরকম একটা ঘটনা ঘটেছে। কারণ আমিও ওই রাস্তা দিয়ে কতবার হেঁটে গেছি এবং হয়তোবা সন্ধ্যার সময় কখনো স্যারের বাসা থেকে পড়তে গিয়েছি। তার মানে মনে হচ্ছিল আমি কোথাও তো আমি নিরাপদ না। এই যে ফিলিংসটা, এই যে আমাদের যে অনুভূতিটা, আমার কলিগ একজন সে এই ঘটনাগুলোর পরে সে সন্ধ্যা 6টার সময় বের হয়ে যেতে বলছিল যে আপু ভয় করছে আজকে কিভাবে যাব। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে কুর্মিটোলাতেও হলো গিয়ে এরকম ভাবে ধর্ষণের শিকার হয়। এই ঘটনাগুলো না সমাজের দৃষ্টিভঙ্গিও বদলাতে হবে। সামাজিক যে দৃষ্টিভঙ্গি আমাদের মেয়েদের প্রতি, সেই দৃষ্টিভঙ্গিটা না পাল্টালে শুধুমাত্র সরকারের একার সহযোগিতায় কাজটা হবে না। ধন্যবাদ আপনাকে। শরীফুল হাসান ও নীলুফার চৌধুরী মনি, স্বাধীনতার 53 বছরেও নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ না করতে পারার ব্যর্থতা আসলে কার, কাদের উপর এর দায়বর্তায়, করণীয় কি? এটা আসলে দেখেন, এখানে রাজনীতিবিদদেরও দায় আছে, এখানে সামাজিকভাবেও দায় আছে। আমি নিরপেক্ষভাবে কথা বলতে পছন্দ করি। রাজনীতিবিদদের দায় আছে যে রাজনীতিবিদরা হয়তো অনেক সময় তার দলীয় নেতাকর্মীর দিকে তাকিয়ে হয়তো অনেক কিছু করতে পারে না বা বলতে পারে না, বা বললেও ওই তৃণমূল পর্যন্ত যেখানে যে ঘটনাটা ঘটে ওইখানে কেউ না কেউ আপনার দাঁড়িয়ে যায় ধর্ষকের পক্ষে। কিন্তু সামাজিকভাবে আমাদের ছোট ভাই যে কথাটা বলল যে খালেদা জিয়ার সময় যে অ্যাসিডটাকে দমন করেছেন, তো ঠিক ওইখানে কিন্তু সামাজিক কিন্তু আন্দোলনটাও ছিল।
আমরা কিন্তু খেয়াল করেছি অঙ্গীকারটাও ছিল। সামাজিক আন্দোলনটা আমরা টেলিভিশন খুললে দেখেছি ধর্ষকদের অ্যাসিড নিক্ষেপ করলে কি হয়, অ্যাসিড বিক্রি বন্ধ হয়ে গিয়েছিল, এখনো কিন্তু অ্যাসিড কিন্তু যে কেউ কিনতে পারে না। এই যে সব কিছু এটা কিন্তু রাষ্ট্র প্রাথমিকভাবে এই জায়গাটাও রাষ্ট্র এড়াতে পারে না। এই কারণে আমি বলছি যে আমি আবারও বলছি কথাটা, এই সরকার আসার 2-1 মাস কিন্তু এমন হয় না, এত আধিপত্য এত বিস্তার লাভ করে নাই। যখন একটা আইনহীনতার যখন জন্মটা সবাই বুঝে গেছে, বিশেষ করে যারা এই বিকৃত রুচি সম্পন্ন তারা যখন বুঝে গেছে যে কিছুই হবে না, তখনই কিন্তু এই জিনিসটা করেছে। এবং সেই রাষ্ট্রের সঙ্গে যদি রাষ্ট্রের চালিকা শক্তির মধ্যে যদি আপনার ওই ধরনের মৌলবাদ থেকে থাকে, যে মৌলবাদগুলোর জন্য আপনার অনেক কিছু হয়। আমি শুধু ফতুয়াবাজদের কথা বলবো, ফতুয়াবাজদের চালায় কারা তাদেরকে বুঝতে হবে। এই যে 53 বছর পরে 54 বছর পরে এই মৌলবাদ তো বন্ধ ছিল, মৌলবাদ যখন খোলা হলো তখন দেখা গেল যে যেই লাউ সেই কদু। তো আজকে কেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ওইখানে কেন একটা প্রটেস্ট হলো না? এই যে কথায় কথায় আমাদের ছেলেমেয়েরা যে বলে চল রাজুতে, কই ধর্ষকের এই ব্যাপার নিয়ে তো একবারও কেউ বললেন না যে চল রাজুতে। কারণ তারা তো অনেকেই এর মধ্যে কুকিলের বাচ্চা কাকের বাসায় জন্মগ্রহণ করে মানুষ হয়েছে, তো যে কারণে তাদের টানাপূরণটা অন্য জায়গায়, এই জন্য তারা বলতে পারে না। কারণ ওই জায়গাটাকে আমাকে প্রথমে আগে নিরপেক্ষ করতে হবে, তারপরে সামাজিক মূল্যবোধটাকে আপনার ছেড়ে দিতে হবে, ওরিয়েন্টেশনের দরকার, মাইন্ডসেটের দরকার। এইখানে এই জিনিসগুলো ছাড়া যত রকম কথা বলি, যত রকম আইন করি, আইনের প্রয়োগ যদি না হয় আইন করে কোনো লাভ নেই। এখনো যে আইনটা আছে, যে কথাটা আপা বললেন, ওই যে আমার সংবিধান কি বলে 28-এর খধারায় বলা আছে ওইখানে নারী পুরুষ ধনী গরিব সব মিলে সবার জন্য আইন সমান। যদি তাই হয় তাহলে নারীরা কেন এই আইনটা পাচ্ছে না? নারীরা কেন যদি যথাযোগ্য আইন পেত তাহলে কিন্তু পুরুষরা কিন্তু নর্মালি তটস্থ হয়ে যেত। তো এই জায়গাটায় আমি মনে করব যে অনুশাসনের যেমন দরকার আছে, তেমন সামাজিকভাবে এটা ওরিয়েন্টেশন দরকার আছে, সামাজিকভাবে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম মানে একের অধিক সব জায়গায়, এবং স্কুল থেকে, স্কুলের পাঠ্য বই থেকে এটাকে লজ্জার মধ্যে না রেখে বাচ্চাদের। আর সবচেয়ে বড় যে জিনিসটা, আমরা এখন যারা মা বাবারা বাইরে কাজ করি দুইজনই, আমরা কিন্তু প্রপার গাইডেন্স আমাদের সন্তানদের দিতে পারি না। এই সন্তানরা কিন্তু ভুলভালভাবে কেউ বিকৃত সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্নভাবে জিনিস দেখে, কেউ ভুলভাল বন্ধুবান্ধবের মানে ইসে পড়ে যায়। এই জায়গাগুলায় মাকে কাজ করতে হয়, বাবাকে কাজ করতে হয়। এই যে সময়টা বিদ্যালয় তার শিক্ষাটা দিতে পারে না প্রপার, যতটা না বিদ্যালয় এই শিক্ষা দেয় তার চেয়ে বেশি কিভাবে ডিম ভাজতে হয়, আলু ভাজতে হয়, আলু ভর্তা করতে হয়, এই শিক্ষাগুলো দিয়ে শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছে। তো সেই জন্য যে কারণে দেখেন আজকে মানে বুয়েট থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় নাই যে 700-800-র মধ্যে 1000-এর মধ্যে সিরিয়ালে আছে বিশ্বে। তো এই জায়গাটায় আমাদের শিক্ষা, প্রপার শিক্ষা যদি না হয় তাহলে আমার যত কথাই বলি না কেন কোনোভাবে কাজে আসবে না। এটা ঘর থেকে শুরু করতে হবে যদি আপনি ডোমেস্টিক ভায়োলেন্স মোকাবেলা করতে চান। এটা সমাজ থেকে পরিবর্তন করতে হবে যদি আপনি এই ডোমেস্টিক এবং আপনার বাহ্যিক যত রকম ভায়োলেন্স আছে এই নারীর প্রতি, এই সহিংসতার যদি মোকাবেলা করতে চান। এবং সেই সাথে রাজনীতিবিদদের সেইভাবে শপথ নিতে হবে যে অপরাধী যেই হোক আইন সবার জন্য সমান। আরেকটা জিনিস হলো যে এই সরকারের তো কোনো রাজনৈতিক দল নাই, তাহলে এই সরকার কেন পারছে না? এই কথাটা কিন্তু আমাদের বুঝতে হবে। তার মানে এই সরকারও কি কোনো সুতার টানাটানির মধ্যে আছে? নইলে কেন সে বলতে পারছে না? এই সরকার যদি বলতে না পারে তাহলে রাজনৈতিক সরকারগুলো তো আরও বলতে পারবে না। তো আজকে যদি এটার বিচার প্রপার যদি না হয় এবং এই বিচারের সঙ্গে যদি খারাপ উদাহরণ হয়ে থাকবে এবং এটা ভবিষ্যতের জন্য আরো খারাপ কিছু বয়ে নিয়ে আসবে এটা যদি আমাদের না আসে। ধন্যবাদ। শরীফুল হাসান, সাম্প্রতিক সময়ে নারী বিদ্বেষে প্রচারণাও যেন ব্যাপকভাবে বেড়ে গেছে, বিশেষ করে সাইবার স্পেসে নারীরা নানানভাবে বুলিংয়ের শিকার হচ্ছে। এর কারণ কি এবং এমন পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি? আমরা আপনার কাছে আছি, আমাদের অনেকগুলো ফোন আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা কয়েকটি ফোনই আপনার কাছে আসছি। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। নিকেতন থেকে বাবু বলছি। আমি প্রথমেই আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি সময়োযোগী একটা আলোচনার ব্যবস্থা করার জন্য। আরটিভির মাধ্যমে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার অনুরোধ যে তত্ত্বাবধায়ক সরকার 11টা কমিশন গঠন করে বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং তার থেকে উত্তরণের ব্যবস্থা করছেন। আমার তত্ত্বাবধায়ক সরকারের কাছে জানতে চাওয়া, নারীর প্রতি যে সহিংসতা, এই সহিংসতার প্রকৃত কারণ নির্ধারণের জন্য সরকার কোনো সামগ্রিক কমিশন গঠন করবেন কিনা। এখানে হয়তো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে হতে পারে, সুশীল সমাজ থেকে নিয়েও হতে পারে, এবং তার থেকে নারীদের প্রতি এই সহিংসতার উত্তরণের জন্য যাতে একটু এক্সক্লুসিভ রিকমেন্ডেশন থাকবে, যেটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে ইমপ্লিমেন্টেশনের ব্যবস্থা করা। যদি সরকার তার অন্যান্য প্রায়োরিটির মধ্যে এই কাজটা না করেন, সেই ক্ষেত্রে আজকে আমাদের যে বিজ্ঞ আলোচক এখান থেকে সচেতন নাগরিক সমাজের মধ্য থেকে সঠিক পর্যালোচনার মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণ এবং উত্তরণের জন্য প্রস্তাবনা সরকারকে পেশ করবেন কিনা, এটা হলো সরকার এবং নাগরিক সমাজের প্রতি আমার অনুরোধ। আর আরটিভির কাছে আমার একটা অনুরোধ আছে, কারণ আপনাদের আলোচনাটা আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। বিভিন্নভাবে যে আলোচনাটা আসছে, আমাদের সচেতনতার যথেষ্ট অভাব, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত। জি ধন্যবাদ, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আমি শরীফুল হাসান আপনার কাছে আসতে চাই। যদি আপনি সবার আগে আমাদের যিনি দর্শক ছিলেন, ওনার যে প্রশ্নটি ছিলেন জনাব বাবরজি মানে মতামতটা দিয়েছেন, সেটা যদি একটু পর্যালোচনা করেন, এবং তারপরে আপনার কাছে আমার যে প্রশ্নটি রয়েছে যে সম্প্রতি সময়ে নারী বিদ্বেষী প্রচারণা যেন ব্যাপকভাবে বেড়ে গেছে, বিশেষ করে সাইবার স্পেসে নারীরা নানাভাবে বুলিংয়ের শিকার হচ্ছে, এর কারণ কি এবং এর প্রতিকার কি, এখান থেকে কিভাবে বেরোনো যায়? ধন্যবাদ। যিনি প্রশ্নটা করেছেন তার জানার জন্য বলি, সরকার নারীদেরকে নিয়ে একটা কমিশন গঠন করেছে, কিন্তু আমার বাস্তবে এই ধরনের কমিশন, আইন টাইন এগুলোতে খুব বেশি আস্থা নাই, কারণ বাংলাদেশ আইন কানুনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে সেরা। এত চমৎকার আমাদের আইন আছে, বাট আইন বাস্তবায়নের দিকে প্রবাবলি উই আর পোস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এত ভালো ভালো আইন কমিশন করে বইয়ের শালফে রেখে দেওয়ার কোনো মানে নাই। আমি যদি জাস্ট এই আলোচনার কথাও বলি, আমরা কজন জানি আমাদের নারী এবং শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী 14(1) ধারা অনুযায়ী ধর্ষণের যে শিকার তার নাম প্রকাশ করা যায় না, যে কারণে আমি বললাম নামটা। আমরা কিন্তু এই অনুষ্ঠানে সবাই দিব্যি নাম বলে বেড়াচ্ছি। আইন অনুযায়ী আপনি ধর্ষণের শিকার শিশুর নাম বলতে পারেন না, এবং বললে আপনার 2 বছরের জেল পর্যন্ত হতে পারে। কিন্তু আমাদের এই আইনের রক্ষক, আইন উপদেষ্টা থেকে আরম্ভ করে আজকের অনুষ্ঠান থেকে শুরু করে সংবাদপত্র, আমরা কিন্তু সবাই দিব্যি মেয়েটার নাম বলে যাচ্ছি। যাই হোক, আমি সমাধানের দিকে যদি যাই, আমি মনে করি সমাধান আসলে দুভাবে হয়। আমাদের রাষ্ট্রে যখন যারা, আমরা কিন্তু সচেতনভাবে নামটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। জি, আমরা কিন্তু অনেকেই আমরা বলেছি, সেজন্য আমি বলি যে নামটা যেন আমরা না বলি, আমরা যেন সবাই মাথায় থাকি। আমি যদি সমাধান একটা বলি, এখানে আসলে যে কোনো সংকটের সমাধান রাষ্ট্রে যারা থাকেন, আমরা অনেক সময় নাগরিককে দায়ী করি, নাগরিক রাষ্ট্রে দায়ী করে, কিন্তু সংকটের সমাধান কিন্তু দুভাবেই হতে হয়। রাষ্ট্রকে দিনের পর দিন আইনের চর্চা করতে, এবং পরিবার সমাজে যেটা শুনলেন আপনি দেখেন, আমি যদি বলি একটা দেশে শিশু পার্ক, শিশুর নাম যার নামে ছিল, আপনি শিশু পার্কটা বন্ধ করে রাখলেন বছরের পর বছর। আপনি এই ঢাকা শহরে বাচ্চাদের খেলার জায়গা আছে, আপনি দিনের পর দিন বাচ্চাদেরকে রাখছেন মোবাইলে, আপনি খেলার জায়গা নাই, পরিবারের চর্চা বলেন। আপনি এই যে চর্চা যখন দেখছেন, আপনি তখন তো পরিবার বলেন, সমাজে বলেন, চারপাশের আপনার ওয়াজ নসিহত মাহফিল, পথে ঘাটে আপনি শুনছেন যে নারীকে যখন তখন রকম অপমান করা যায়। এরকম ভাবে যখন একটা বাচ্চা বড় হয় এবং সে যখন দেখে রাষ্ট্র নিপীড়কের ভূমিকায় থাকে, তখন কিন্তু নারীর প্রতি এই জায়গাটা হয় না। আপনি আমাদের 55 বছরের যারা, আমি বলি বাংলাদেশের সংকটটা অর্থের নয়, বাংলাদেশের সংকটটা মূল্যবোধের সংকট। এই 2025 সালে এসে যেই দেশের নাগরিকরা একজন আরেকজনকে মেরে, একজন আরেকজনের বাড়িতে আগুন দিয়ে, একজন আরেকজনকে অপদস্থ করে আনন্দ পায়, আমি জানি না পৃথিবীর আর কোথাও হয় না। যেটা আমাদের আপা বললেন, দেখুন একজন মানুষ যদি 1 লাখও খুন করে, আপনি তাকে আইনের মাধ্যমে বিচার করতে হবে, তাকে আইন দিতে হবে, যে আইনের শাসন। দেখেন, খুব দুঃখজনক হলে আমরা অতীতের রাজনৈতিক সরকারগুলোকে যেমন দেখেছি, যখন যারা ক্ষমতায় থাকে তারা তার প্রশাসন, পুলিশ, আইনকে তার মতো ব্যবহার করে। আমরা ঠিক এই অন্তর্বর্তী সরকারকে তাই দেখতে পাচ্ছি। আদালত বলেন, পুলিশ বলেন, সে তার কাজে ব্যবহার করছে। আমি মনে করি রাজনীতিক ক্ষমতা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু একটা দেশের আইনের শাসন, সে জায়গায় আপনি বিচারকদের স্বাধীনতা দেন, আপনি পুলিশ প্রশাসনকে স্বাধীনতা, সেটা আমরা কখনই কেউ দিতে চাই না। সবাই ভাবে আমি আজীবন ক্ষমতায় থাকবো, সেজন্যই যদি আমি বলি সমস্ত কিছু বলে এই যে
বিচার বিভাগ, রাষ্ট্রের যে কাজগুলো বলি, রাষ্ট্র যদি এই জায়গায় আমাদের সমস্ত কথা আইনের বইয়ের মধ্যে, আইন সবার জন্য সমান, বাংলাদেশে এর চেয়ে মিথ্যা কথা আর হতে পারে না। আইন কখনোই সবার জন্য সমান না হলে আইন উপদেষ্টাকে নিশ্চয়ই তিনি যে নাম বললেন, রেকর্ডগুলো করলেন, তাকে বিচার আওতায় আনতে হতো। তিনি তো নেই। আমাদের ক্ষমতাশীলদের জন্য আইন নাই, জবাবদিহিতা নাই। এবং আমি আবারও বলি, কোনো অতীতের তত্ত্বাবধায়ক এবং অন্তর্বর্তী সরকারকে আপনি এরকম দুর্বল দেখবেন না। রাজনৈতিক উদ্দেশ্য, যেটা মনিয়াপা বললেন, তাদের তো রাজনৈতিক উদ্দেশ্য থাকার কথা না, কিন্তু যেইভাবে তারা রিয়াক্ট করছে, তারা বলছে এখন থেকে কঠোর হব। 7 মাস কঠোর হলেন না কেন? হ্যাঁ, আমি ইতিবাচক ভাবেই বলি, আমরা আজকে দেখতে পাচ্ছি একাধিক গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। কক্সবাজারে একজন মার্কিন নাগরিক হয়রানির শিকার পর তিনি গ্রেপ্তার হয়েছেন, এইখানে ঢাকায় একজন গ্রেপ্তার হয়েছেন। আমরা দেখতে চাই কাল সকাল থেকে যদি সরকার এই বার্তাটা দেয় যে নিপীড়নকারী যেই হোক তাকে গ্রেপ্তার করবেন, তাহলে এই বার্তাটা পরিষ্কার। এবং পাশাপাশি আমি আমার মেয়েদেরকে কারাতে বা প্রতীক্ষা না শিখে আমার বোধহয় আমার পুরুষটাকে শিখাতে হবে কি করে নারীদের সম্মান করতে হয়। আমি মনে করি সেটা বোধ অনেক জরুরি। জি, শরীফুল হাসান, আমাদের কিন্তু সেই মেসেজটা দেওয়া দরকার যে অপরাধ করে যে পার পাচ্ছে না কিংবা পার পাওয়া যাচ্ছে না, যেমন 7 মাস আগে যে ঘটনাটা ঘটেছে তার কিন্তু বিচারটা হয়েছে। না, আপনি 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 ভালো, খুব ভালো কথা বলেছেন। এই দেশে তনু হত্যা বলেন, কোনো ঘটনা, কোনো আমলে, কোনো সময় যে খুব বিচার হয়েছে তার। এবং আপনি একটা প্রশ্ন করলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীকে যেই ভাষা অপদস্থ করা হয়, এগুলো তো দেখা যায় প্রকাশ্যে। আজ পর্যন্ত কি রাষ্ট্র এই যে নারীকে আপনি এইভাবে নিপীড়ন করেন বা ঢাকা বিষয়ে নিপীড়ন করেন, এই ঘটনাগুলো আপনি ব্যবস্থা নিয়েছেন? আপনি 5 জন 7 জন যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলছে, আপনি এই ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, আপনি দেখেন অটোমেটিকলি কিন্তু বার্তাটা যাবে যে এই কথাগুলো বলা যায়। আমাদের যেই জঘন্য ভাষায় নারীর ইনবক্সে, সোশ্যাল মিডিয়ায় পাবলিকলি কমেন্ট করা হয়, যেই মানুষ বলতে পারে মাহারাম ছাড়া কেলে ধর্ষণ করা, এই ঘটনা আমরা কি কোনো বার্তা দিয়েছি? কাজেই সোশ্যাল মিডিয়াতে আপনি সমাজটারই প্রতিচ্ছবি। সমাজে যেমন ধর্ষক নিপীড়ক যেন খুব পাওয়ারফুল, সোশ্যাল মিডিয়াও তাই। আমি মনে করি এইখানে রাষ্ট্রকে যেমন অন্ধভাবে আইনের প্রয়োগ করা উচিত, এবং আমি মনে করি একইভাবে আমাদের পরিবার সমাজেও সেই চর্চাটা করা উচিত। কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে যদি আমাকে একটা মেয়ের নির্মম ভাবে হাসপাতালে কাতরাচ্ছে সেই আলোচনা 2025 সালে করতে হয়, তার চেয়ে বর্বর কোনো দেশ বোধহয় হতে পারে না। আমি জানি না আমরা কোন পথে হাঁটছি আজকে থেকে 5। আমি আরেকটা কথা আমাদের নারীদেরকে বলি, আপনারা অনেক দেশে দেখেছেন নারীদের কি অবস্থাটা। আমি ভয়ে আতঙ্কে আমি বলি যে আমরা অনেক নারীরা আমরা শুনছি তারা পোশাক নিয়ে ভয় পায়, তারা সতর্ক হচ্ছে। আমি বলবো ভয় না পেয়ে বোধহয় আমাদের পাশাপাশি প্রতিরোধ করা, আপনি প্রশ্ন করা, সামাজিক তাকে করা। একবার ভয় পেলে কিন্তু আপনি পিছিয়ে গেলে কিন্তু আপনি পৃথিবীর অনেক দেশ দেখবেন কি অবস্থা। আছেন রাজপথে আমাদের নারীরা আছে, আমি বলবো আমাদের বোধহয় অনেক বেশি প্রতিরোধ করা জরুরি। তা না হলে পৃথিবীর অনেক দেশের উদাহরণ আমাদের সামনে রয়েছে নারীদের কি অবস্থা হয়। বাংলাদেশ নিশ্চয়ই আমরা সেই পথে হাঁটতে চাই না। জি, শিফা হাফিজ, আপনি মনে হয় কিছু একটা যোগ করতে চাচ্ছিলেন। বলছিলাম শারফুলের এই কথা শুনে আমার মনে হলো আপনি নারী হয়ে রাস্তায় হাঁটেন, তারপরে বুঝবেন। এই সব কথা মেয়েরা যদি বলে ওটাকে আমরা ছোট করে দেখতে চেষ্টা করি। ভয় পায় মানুষই, সাহস করে চলে। আর সাহস করে যদি নারী না চলতো, বাংলাদেশের 2 পায়ে এই পৃথিবীতে ঘুরে বেড়াতে পারতো না, এরকম সুনাম নিয়েও ঘুরে বেড়াতে পারতো না। কাজে এই কথাগুলো বললে আমার মনে হয় যেন আবারও আমরা ভাবছি নারীরা ভীত, সেজন্য ওদের উপরে কোন রকম বিপদ হচ্ছে। জি, শিফা হাফিজা, আপনার কাছে আমার সুনির্দিষ্ট প্রশ্ন ছিল যে নারী নিরাপত্তা নিশ্চিতে করণীয় কি বলে আপনি মনে করেন, এবং আপনার পরামর্শ শুনতে চাই যে আসলে এই যে পরিস্থিতিটা যে সৃষ্টি হচ্ছে, কি পদক্ষেপ নেওয়া উচিত? জি, থ্যাংক ইউ। শুরুতে একটু বলি, সবাই খুব বলছে যে আমাদের সামাজিক দায়বদ্ধতা বাড়াতে হবে। মানেটা কি? যে বাবা যে মা ঘরে নিজেরা মারামারি করে কুল পায় না, আজকে চাল নাই, কালকে ডাল নাই, আসছে রাত্রি 2জনে 8টার পরে বাড়িতে ফিরে, তারা কখন সামাজিকতা শিখবে? ও জানে সামাজিকতা জিনিসটা কি, ও জানে রেপ হলে কি করতে হয় কিংবা করতে হয় না, ও জানে গুড টাচ ব্যাড টাচ। আমরা শিখেছি? রাষ্ট্র কখনো ওদের কিছু শিক্ষাদান করেছে যে আমরা ওদের কাছে আশা করব যে ওরা সব সুরক্ষা দেবে? কি বারে বারে সবাই আমরা বলছি ঘরের মধ্যে হচ্ছে, তাইলে কি করব? ঘরের মধ্যেই তো হয়, এটা তো এখন না, আরো 10, 20, 25 বছর আগে থেকে আমরা জানি, স্ট্যাটিস্টিক্যালি জানি যে বাংলাদেশের ঘরে ঘরে প্রতি অলমোস্ট 80 to 90% নারীরা তার সঙ্গী বা স্বামীর দ্বারা কোনো না কোনো সময়ে সেক্সুয়ালি হ্যারাস কিংবা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। সেই ঘরেই যে বাচ্চারা, বস্তির যে বাচ্চা থাকে, 5টা বাচ্চা দিয়ে 2 বাবা মা একটা ছোট্ট একটা ঘরের মধ্যে থাকে, বাবা মা যা ইচ্ছা সেক্সুয়াল বিহেভিয়ার করে, ওই বাচ্চাটাও শিখে। ওই 8 বছরের বাচ্চা যখন আপনার বাড়িতে কাজ করতে আসে, সে একটা মেয়ে পেলে সে ওই বিহেভিয়ারটা দেখায়। এগুলো চিন্তা করতে হবে। সামাজিক দায়বদ্ধতা মানুষ কখন করবে? যখন মানুষকে সেই জ্ঞান দেওয়া হবে, সেই সুরক্ষাটা দেওয়া হবে।
আমার মনে হয় প্রথম এই মুহূর্তে যে আমরা এখন তো আমরা একটা ইমার্জেন্সি সিচুয়েশনে দাঁড়িয়েছি, এখন একটা তড়িৎ দৃষ্টান্তমূলক শাস্তি কিছু দেয়া দরকার, যে শাস্তি দেখলে সবাই জানবে এই বাংলাদেশ আসলে এই অন্যায়টা আর দেখতে চায় না। এটা করা আমি মনে করি না কোনোভাবেই কঠিন। অনেক দোষী ব্যক্তিরা ধরা পড়েছে, এদেরকে শাস্তিটা দিলেই হবে। শিশু সুরক্ষার ব্যাপারটা আসলে খুবই কম। আর সেই বললাম, বাবা মা তো থাকে না বাড়িতে, সুরক্ষা কি করে দেবে? এটা রাষ্ট্রের দায়িত্ব। কাজেই শুধু বাবা মাকে দায়িত্ব না দিয়ে রাষ্ট্র যেন শিশু সুরক্ষার ব্যবস্থা নেয়। রাষ্ট্র তো এত বড় কিছু না যে সব পারবে, তাহলে জনগণকে উদ্বুদ্ধ করুক, সাথে নিয়ে আসুক, এসে এমন একটা ব্যবস্থা করুক যে জনগণ মনিটরিং করবে বাচ্চাদেরকে। রাষ্ট্র না করতে পারলে জনগণ করতে পারবে। আমাদের নিজস্ব কর্ম অভিজ্ঞতায় আমরা দেখেছি এগুলা খুবই ভালো ফলাফল দিয়েছিল। এছাড়া খেলাধুলা, কারাতে, ছেলে মেয়ে সকলের জন্য এই জিনিসগুলো আনতেই হবে। যখনই কেউ আপত্তি করবে যে মেয়েরা ছেলেরা একসাথে খেলবে না, ওটাকে একটা নারীর প্রতি অন্যায় এবং অমানবিক আচরণ এবং এটাকে নৈতিক স্খলনের পর্যায়ে নিয়ে এসে তাকেও কিন্তু এটার জন্য শিক্ষা দিতে হবে। তাছাড়া যারা বুলি করছে, সেটা সামাজিক মাধ্যমে হোক, কারণ সামাজিক মাধ্যমটা খুবই বেশি স্ট্রং এখন, এবং অন্যখানেও যত রকম বুলি হচ্ছে এদেরকে আইডেন্টিফাই করেন, এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। আমরা ইদানিং প্রায় দেখছি একজন ধর্ম মানে লেবাস পরা একজন মানুষ, সে বাচ্চাদেরকে চুমু খাচ্ছে, মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে, গায়ে যেখানে ইচ্ছা ধরে ধরে চাপ দিচ্ছে, ভাইরাল সবখানে। আমি যদি দেখতে পারি, আমার মতন একটা রিটায়ার্ড ঘরে বসে মানুষ, রাষ্ট্র দেখতে পায় না, এটার শাস্তি তো হওয়া উচিত না? কিন্তু ইমিডিয়েটলি কালকে ওকে ধরে নিয়ে শাস্তি দেওয়া উচিত। সে কিভাবে যৌন হয়রানি করছে এই শিশু সন্তানদের সাথে। আমাদের মাহফুজ আলম সাহেব সেই দিন যখন উনি আর আমাদের কি বলবেন আইন উপদেষ্টা যখন আলাপ করছিলেন, মাহফুজ আলম সাহেবের কাছে একটা কথা বলেছিলেন, যারা মব করে এদের সবাইকে আমরা চিহ্নিত করে রেখেছি। তাই যদি হয়, ওদেরকে কেন ধরে ধরে ওদেরকে সঠিক পথে পরিচালনা করছেন না? ওই মব যারা করেছে ওদেরই সাহস হচ্ছে এখন ঘরে ঘরে ঢুকে শিশুকে ধর্ষণ করার জন্য। এটা খুব একটা ভুল কথা হয়তো হবে না, কারণ ওরা দেখেছে বিচার নাই, মব করলে বিচার নাই। উনি এটাও বলেছিলেন যে শাহবাগ এসে যারা মব করেছিল, শাহবাগ এসে থানায়, ওদের নামে তো কেউ কেস করেনি। হাউ রিডিকুলাস! ওদের নাম কেস করতে হবে অন্য কাউকে? তো থানায় তো তার ব্যবস্থা করে নিবে, মব করেছে তার থানার মধ্যে। তো এই যে ব্যাপারগুলা ঘটছে রাষ্ট্রের উপর মহলে, এইগুলাকে থামাতেই হবে। আরো আমি একটু বলতে চাচ্ছি, যেমন শুধু ভালো আইন, ভালো বিচার তো কিভাবে হয়, মানুষ জানতে হবে এটা কি। মনে আছে 2017 সনে নুসরাতের ঘটনা, ফেনের নুসরাত, তার প্রধান শিক্ষক মৌলভী সাহেব তাকে সেক্সুয়ালি হ্যারাস করেছিল বলে সে কিন্তু প্রতিটি স্টেপ শিক্ষককে বলেছে, বাড়িতে বলেছে, অ্যাডমিনিস্ট্রেশনে গেছে, থানায় গেছে, সে কমপ্লেনটা রেজ করেছে। থানার ওসি কি করেছিল, একটা ভিডিও করছিল ওকে নিয়ে, আর সেখানে আমরা দেখতে পেলাম প্রতি মুহূর্তে ওকে ধমকাচ্ছে, কাঁদতেছেন কেন, কান্নার কি হলো, মুখে হাত কেন, সব শুনে টুনে সে বললো, আচ্ছা বুঝছি, এটা আসলে এমন কিছু কেস না, আমি দেখবো। এইটাই ভাইরাল করার ফলে সে কিন্তু শাস্তি পেয়েছিল। তার মানে কি, তার কোনো দায়িত্ববোধ নাই, কারণ সে জানে না একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেসের কমপ্লেন আসলে ওর কি করার ছিল। তো এইটা একদম এই থানা থেকে আমাদের হাইয়েস্ট কোর্ট লেভেল পর্যন্ত অধিকাংশ আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী এবং বিচার ব্যবস্থায় যারা আছেন, তারা এই ব্যাপারে কোন রকম তাদের পলিটিক্যাল উইলের সম্পূর্ণ অভাব, এগুলো খুঁজে দেখতে হবে, বের করতে হবে কারা এই কথাগুলো বলে, কারা এখানে বাধা দেয়, এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দেশটাতে কোন রকম অ্যাকাউন্টেবিলিটি নাই, জবাবদিহিতা শূন্য, ইম্পিউনিটিতে ভরে গেছে আমাদের সবকিছু। যতক্ষণ কাজেই, যেহেতু আমরা দুর্যোগের মুহূর্তে আছি, আমাদের শাস্তি, আমাদের ডিসিপ্লিনারি অ্যাকশন গুলোকে শক্ত করতে হবে, কঠিন করতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে। ধর্ষণকারী মৃত্যুদণ্ডের আইন হলে তখন আমরা বলেছিলাম, যতগুলো উদাহরণ আছে যেসব দেশে, কোথাও কিন্তু ধর্ষণ কমে না। যেটা হয়, ধর্ষণকারী তার শিকারকে হত্যা করে ফেলে যাতে সে মুখটা খুলতে না পারে, এবং এটা পৃথিবী জুড়ে, এটা কিন্তু সবাই জানি। তারপরে আমরা এই আইনটা করেছি। আমি এখনো মনে করি হিউম্যান রাইটস এর আঙ্গিকে ধর্ষণকারীর মৃত্যুর চাইতেও তাকে আটকে নেয়া, তাকে ঠিক মতো শাস্তি দেয়া, যাবজ্জীবন যত শাস্তি রকম আছে
আর্থিক হোক আর যে শারীরিক হোক, সেগুলো দেওয়াটা দিলে সে নিজে অনুধাবন করবে তার সমস্যাটা কি ছিল, আরেকজনকে সে একসময় বলবে যে এই কাজটা করবেন না, কারণ এরকম কষ্ট আসে জীবনে। আর আমরা যে নারী নেত্রীদের এখন বাছাই করছি, খুব বেশি টোকেনিজম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সুন্দর করে দেখছে, করছে, কথা বলছে। কারণ আমরা দেখছি আমাদের যে মন্ত্রণালয়ে যে নারীরা আছেন, এদের বেশিরভাগই কিন্তু আসলে পাবলিক যে রিলেশনশিপ, পাবলিক যে কন্ট্যাক্ট, এগুলো মনে হচ্ছে তাদের খুব কম ছিল। যার ফলে যখন একজন সাংবাদিক জিজ্ঞেস করছে এই যে ধর্ষণ কেস হচ্ছে, আপনারা কি করছেন, তিনারা সাংবাদিকদের রীতিমতো ধমকাচ্ছেন। তো এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে সেই নারীকে দায়িত্ব দেন যে করেছে, যার অভিজ্ঞতা আছে, যাকে ট্রাস্ট করেন আপনারা, যে সত্য কথা বলবে, বিপদ দেখলে ভয় পেয়ে চলে যাবে না, যে জনগণের সাথে থেকে কাজ করেছে, মোবিলাইজেশন করতে পারে। এটার মানে পলিটিক্যাল মোবিলাইজেশন বটেই। এই পলিটিক্স পার্টি পলিটিক্স না, মানুষকে নিয়ে মোবিলাইজ করতে পারে, তরুণদের নিয়ে মোবিলাইজ করতে পারে। বিপদগামী হয়ে তরুণরা মব করছে যারা, ওদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারে, সেই রকম মানুষগুলাকে আনেন। সেই রকম সংস্থা হতে পারে, সেই রকম এনজিও হতে পারে, মাঠে ঘাটে হিউম্যান রাইটস অর্গানাইজেশন হতে পারে। এদেরকে ডাকেন, এদেরকে বলেন তোমার এই দায়িত্ব ভাগ করে দেন। এই অঞ্চল তোমার, ওই অঞ্চল তোমার, লেটস সি তোমরা কে কেমন করে কাজ করো। সরকারকে মানুষের, জনগণের সহায়তা নিতে হবে। যে জনগণ সৎ, যে জনগণ আসলে মানুষের সাথে কাজ করে অভ্যস্ত, মানুষের ভালো চায়, শিশু সুরক্ষা করতে চায়, নারী সুরক্ষা করতে চায়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, সাংস্কৃতিক চর্চার সুযোগ সীমিত হয়ে যাওয়া, শিক্ষার মানে পতন, বিচারহীনতার সংস্কৃতি, মূল্যবোধনের বিকাশ সহায়ক পরিবেশ না থাকা, রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়া সহ নানান কারণে নারীর প্রতি শ্রদ্ধা, মর্যাদা এবং সংবেদনশীলতার অভাব দেখা যাচ্ছে পরিবার, সমাজ ও রাষ্ট্রে। এর অনিবার্য পরিণতিতেই নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে ধর্ষণের মতো অপরাধ প্রবণতাও। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, নারীর জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবার আগে মানবিক মূল্য, ওদের বিকাশ সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। অপরাধীদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। রাজনৈতিক কিংবা অর্থনৈতিক প্রভাব কাজে লাগিয়ে পার পেয়ে যাওয়ার যে সংস্কৃতি দেশে গেড়ে বসেছে, তা সমূলে উৎপাটন করতে হবে। রাষ্ট্রকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে হবে। নারীদের প্রতি সাইবার বুলিং শক্তভাবে প্রতিরোধ করতে হবে। এই ধরনের অপরাধের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমন পরামর্শগুলো উঠে এসেছে আজকে আলোচনায়। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।